Yeah, 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 yeah. তোমার নেশায় আসক্ত সিজন 2 সূচনা পর্ব। প্রথম দিন ভার্সিটি এসেই একটা ছেলের সাথে তুমুল ঝামেলা বেঁধে যায় আরুর। ভার্সিটির গেটের সামনে একটা ছেলে আর মেয়ের তুমুল ঝগড়া দেখে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আরুর খুব বিরক্ত লাগছে এখন। একে তো এই ছেলেটা দোষ করেছে, তার উপর উল্টে ওর উপরেই গালাবাজি করছে। মেজাজটা ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে ওর। তবে ওই ছেড়ে দেওয়ার পাত্রী নয়। মহা মুশকিল, এ মেয়েটা দেখছি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। আমি কোথায় ঝগড়া করছি? আপনি নিজের দোষটা স্বীকার করলেই তো আর ঝগড়াটা হয় না। আর এভাবে এখানে চেঁচিয়ে চেঁচিয়ে লোকজন জড়ো করে খুব মজা পাচ্ছেন আপনি। তুর্যর এবার নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। একটা মেয়ের সাথে ঝগড়া করায় পাল্লাপাল্লি দিতে গেছে ও। এতদিনের শোনা প্রবাদটা যেন আজকে আমার কাছে সত্যি মনে হচ্ছে। যে মেয়েদের সাথে কথায় আর ঝগড়ায় পারা যায় না। আরও এবার আঙুল উঁচিয়ে তুর্যর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি আমাকে ঝগড়ুটে বলেন কোন সাহসে? আমাকে দেখে কি আপনার ঝগড়ুটে মনে হচ্ছে? আমার মুখে কি ঝগড়ুটে লেখা আছে? আর দেখুন তো, আপনার জন্য আমার ওড়নাটা কতটা ছিঁড়ে গেছে। তার বেলা কিছু নয় নাকি? এই মেয়ে শোনো, একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? বেশি ঝামেলা করলে এক্ষুনি আরিশকে ডেকে আনবো। তারপর ও তোমার টাইট দেবে, তখন দেখো কেমন লাগে। তাই আমার সাথে বেশি লাগতে এসো না, ফলাফল ভালো হবে না। আরুর পাশে সানা দাঁড়িয়ে রয়েছে আর যা যা হচ্ছে সব দেখছে। চোখের চশমাটা সামান্য ঠিক করে নিয়ে মাথায় নিচু করে আছে ও। এদের সকলকে খুব ভালো করে চেনে ও, এমনকি ব্যক্তিগতভাবেও। তাই এদের সামনে কিছু না বলাই ভালো। কিছু বললে পরে ওর খবর আছে। আরুর সাথে তুমুল কথা কাটাকাটি হচ্ছে তুর্যর, আর সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সানা। আরুর হয়ে কিছু বলছে না দেখে আরু বলল, কিরে তুই এরকম হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখতে পাচ্ছিস না আমাকে কত কথা শোনাচ্ছে? নাকি প্রথম দিন ভার্সিটিতে এসে মুখের বুলি হারিয়ে ফেলেছিস? অন্য সময় তো আমার মাথা খেয়ে ফেলিস। সানা অবাক চোখে আরুর দিকে তাকালো, তাকিয়ে বলল, আমি তোর মাথা খেয়ে ফেলি? কথাগুলো শুনে অবাক হয়ে গেল। কথাগুলো যেন ঠিক হজম হলো না সানার, কারণ আরু সারাদিন এত বকবক করে যে সানা তাতে অতিষ্ঠ। আর সানা যথেষ্ট শান্তশিষ্ট আর চুপচাপ। আরু যা বকবক করে তা সব সময় মুখ বুজে শোনেও। তবে এখন আরু হাজারটা গালাগালি দিলেও এদের সামনে অন্তত সানা কিছু বলবে না, কারণ এরা হলো সিনিয়র আর এদের কাছে টার্গেট হওয়ার কোনো ইচ্ছে নেই ওর। ওদের ক্যাচাল শুনে প্রান্ত এসে তুর্যর কাছে এসে বসলো। এখানে এত ক্যাচাল কিসের? আর এই মেয়ে তো চিল্লাপাল্লা করতেছে কেন? আর বলিস না ভাই, মেয়েটা সমান তালে ঝগড়া করেই চলেছে। আমি এক্ষুনি আরিশের কাছে গিয়েই এই মেয়ের নামের বলবো, যাতে ওকে টাইট দেয়। আরে এসব মেয়েদেরকে ক্যাচালের মাঝে আরিশকে টানছিস কেন? জানিস তো ও এসব পছন্দ করে না। আর নিজেরাই মিটিয়ে নিলেই তো হয়। আপনার বন্ধু করেছে ক্যাচাল, এক্ষুনি আমাকে সরি বলতে বলুন। আমি আপনাকে কেন সরি বলবো? হ্যাঁ, আমার কি দোষ? পিছন থেকে প্রান্তকে সাহেল ডেকে উঠল, তাড়াতাড়ি আয়, আরিশ ডাকতাছে তোদেরকে। প্রান্ত তুর্যকে ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি সরি বল, না হলে আজকে কপালে দুঃখ আছে। আরও একটু এগিয়ে গিয়ে বলল, সরি বলুন, না হলে আমি কিন্তু বড়সড় ঝামেলা করব। তোমাকে আমি দেখে নিব। আরু তুই এবার একটু বেশি বাড়াবাড়ি করছিস না? সানার দিকে রাগি চোখে তাকিয়ে, তুই থামবি? ওদের কথার মাঝে তুর্য সরি না বলে চলে গেল। আরু সামনে তাকাতেই ওদের কাউকে দেখলো না, তবে সবাই কেমন ভ্যাবলার মতো ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ওর রাগ এখন চূড়ান্ত সীমায়। সরি না বলে চলে গেল। কোথাকার আরিশ আমাকে তার ভয় দেখায়, সে নাকি আবার আমাকে সোজা করবে। হা, যদি ভুলটা আমারও হতো তাহলে আমি মেনে নিতাম, তবে এই ছেলেকে যদি আমি টাইট না দিই তো আমার নামও আরও নয়। আজই আমি প্রিন্সিপালের কাছে
ওর নামে বিচার দিব। কলেজের মেয়েদেরকে এভাবে উত্ত্যক্ত করা দেখাচ্ছি মজা। সূর্য চলে যেতেই সানা যেন হাফ ছেড়ে বাঁচল। দীর্ঘশ্বাস নিয়ে আরুকে ইশারা করে বলল, শেষ? তুই আর একটাও কথা বলবি না। আমার হয়ে কিছু বললি না, তোর সাথে আমি কথাই বলবো না, যা। বলেই মুখ ভেঙচি দিয়ে ক্লাসে চলে গেল। কোকের বোতলটা শেষ করে খালি ক্যানটা হাত থেকে আলতো করে ফেলে দিল আরিশ। এতক্ষণ ধরে যা যা হচ্ছিল সবটাই ওর চোখে পড়েছে। ফালতু প্যাচালের মধ্যে ও যায় না, তাই দূর থেকেই দেখছিল ওদেরকে। ঝগড়া বাড়ছিল, তাই প্রান্তকে পাঠালো তুর্যর কাছে। ওরা দুজন আরিশের কাছে গেল। দোস্ত, আমি তোকে খুঁজতেছিলাম। ভার্সিটির একটা নিউ স্টুডেন্ট আজকে প্রথম আইসাই ক্যাচাল শুরু করে দিছে। মেয়েটাকে তো ইচ্ছা করতেছে যে থাপড়াইয়া দেই। আরিশ পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে দিয়ে চুলগুলোকে হাত দিয়ে আলতো করে ঠিক করে নিল। তারপর বলল, নিজের দোষটা কেন স্বীকার করিস না? করলে তো আর কিছু হয় না বলেই চলে গেল। প্রান্ত আর রিফাত ওরা অবাক হলো না আরিশের কথা শুনে, কারণ ওরা জানে যে আরিশ লজিক ছাড়া কখনো কথা বলে না। আসলে দোষটা তুর্যরই ছিল। ও হলো আজীবন সিঙ্গেল, আর ভার্সিটির 2টো দিন হয় ওর কাছে মেয়ে পটানোর দিন। এই 2টো দিন আসে শুধুমাত্র মেয়ে পটানোর জন্য। তাই হাতে ঘড়ির সাথে সবসময় একটা আংটা জাতীয় বস্তু আটকে রাখে, যাতে কোনো মেয়ের ওড়না বা ওর ঘড়ির সাথে আটকে যায়। আর তাই হলো আজ। আরুর ওড়নাটার সাথে আটকালো ওটা। আর ওড়না ধরে টান দিতেই আরু গলায় সামান্য আঘাত পেল, আর ওর ওড়নাটাও খানিকটা ছিঁড়ে গেছে। এর আগেও অনেকের সাথে আটকে গেছে, তবে কেউ ততটাও গুরুত্ব দেয়নি ব্যাপারটা নিয়ে, কারণ সবাই তো আর আরু নয়। আরিশ হলো গোটা ভার্সিটির ক্রাশ। সব মেয়েরাই বলতে গেলে পাগল প্রায়। দেখতে মাশাআল্লাহ, কারোর সঙ্গে তুলনা করা যায় না। আরিশও নিজের মতোই অতুলনীয়। আর এদিকে আরু হলো 19 বছর বয়সী একটা যুবতী, অত্যন্ত প্রাণোচ্ছল, আর কখনো অন্যায় সহ্য করে না। মুখের উপরে সমস্ত কথাগুলো বলতে পছন্দ করে। ওর বাবা মায়ের চিন্তার শেষ নেই ওকে নিয়ে। ক্লাসে বসে আছে আরু আর সানা। প্রথম দিন, তাই খুব একটা কথা বলছে না কারোর সাথে। তাই সেইভাবে কোনো নতুন ফ্রেন্ড হয়নি ওর। আর তাছাড়া প্রথম দিন ভার্সিটিতে এসেই আরু যা করলো, তারপরে ওর সাথে কথা বলতেই সবাই ভয় পাচ্ছে। হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 11টা 5 বাজে। ক্লাস শুরু হওয়ার কথা 11টা থেকে, তবে আরও 5 মিনিট হয়ে গেল। তাও কোনো টিচার আসলো না দেখে আরও জোরে জোরে সানাকে বলল, এখানে রুলস বলে কি কিছু নেই নাকি? কটা বাজে এখন, তার খেয়াল আছে? টাইম জ্ঞান বলে কিছু নেই নাকি? শুধুমাত্র আমার ছোটবেলা থেকে এখানেই পড়ার ইচ্ছে ছিল, ভর্তি হলাম, না হলে কখনোই আসতাম না। সানা আরুকে ইশারা করে চুপ করতে বলে। কেন চুপ করবো? হ্যাঁ, ঠিকঠাক টাইমে পরিচয় পর্বটা সারা যায় না? এমনিতেই যা স্টুডেন্ট দেখলাম কলেজে এসে, এক একজনের যা ব্যবহার, তার কি বলবো। সানা আবার ইশারা করলো আরুকে চুপ করে সামনের দিকে তাকাতে ইশারা করলো। সামনের দিকে তাকাতেই দেখলো যে 4জন ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে তুর্যকে দেখেই ওর মেজাজ বিগড়ে গেল। আরও কিছু বলবে তার আগেই সানা বলে উঠল, এরা সিনিয়র, টিচাররা এদেরকে চোখে বুঝে বিশ্বাস করেন, তাই সকালে যা হয়েছে সব ভুলে যা, এখন চুপচাপ থাক, আর এরা যা বলবে তাই শুনে চল। আরও সানার দিকে তাকালো। সানার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। সানা ইশারা করে ওকে অনেক কাকুতি মিনতি করছে যাতে আর কিছু না বলে। একেই প্রথম দিনে অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেছে ও। তবে এরা সিনিয়র না হলে ক্লাসের সবার সামনে তুর্যকে আলু ভাজার মতো ভাজা ভাজা করে রেখে দিত। আরুর কর্মকাণ্ড দেখে আরিশের ভ্রু দুটোকে সামান্য কুঁচকে এলো, তবুও অবাক হলো না খুব একটা। সকালে যা দেখেছ তাতে ওর আইডিয়া হয়ে গেছে কিছুটা হলেও আরু সম্বন্ধে। তুর্য ফিস করে আরিশের কানে বলল, ওই মেয়েটার সাথেই সকালে ঝামেলা হয়েছে। আজকে দেখে ওকে কেমন মজাটাই নেই দেখাই। আরিশ কিছু বলল না, চুপ করে আরুর দিকে তাকিয়ে আছে আর ওকে দেখছে ভালোভাবে। সবার অ্যাটেনশন এখন আরিশের দিকে, কারণ সবার সামনে এমন একটা হ্যান্ডসাম ছেলে থাকতে কেন সবাই অন্য কাজে মনোযোগ দেবে?
তার থেকে বরং আরিশের দিকে তাকিয়ে থেকে ক্রাশ খাওয়াটাকেই সবাই এখন গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছে। আরিশ আরুর দিকে তাকিয়ে আছে আর আরুর গতি প্রকৃতির দিকে নজর রাখছে। আরু লক্ষ্য করলো যে আরিশ ওর দিকে তাকিয়ে আছে। ওর এখন বিরক্তি লাগছে আরিশকে দেখে। আরিশকেও তুর্যের মতোই ভাবছে আরু, যদিও আরিশ তেমনটা নয়, মেয়েদেরকে যথেষ্ট রেসপেক্ট করে, তবে ওকে কেউ আঘাত করে কথা বললে তা সহ্য করতে পারে না। আর তাছাড়া ভার্সিটি টিচারদের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য, প্রত্যেকবারে টপার ও। আরও আরিশের দিকে একবার সানার কানের ফিসফিস করে বলল, দেখো ছেলেটা কেমন হ্যাংলার মতো আমার দিকে তাকিয়ে আছে, জীবনেও মনে হয় মেয়ে দেখে নাই। সানা ভয়ে ঢোক গিলে বলল, আরও ক্লাসে অ্যাটেনশন কর। আরিশ যখন আরুর দিকে তাকিয়েছিল তখন আরও একবার তাকালেই দুজনের চোখাচোখি হতেই আরিশ আরুর থেকে চোখ সরিয়ে নিল। প্রান্ত বলে উঠল, আমরা তোমাদের সিনিয়র, তাই আমাদেরকে সবসময় মান্য করে চলবে, আর কোনো প্রবলেম হলে আমাদেরকেই বলবে, আমরা তা সলভ করার চেষ্টা করব। ও আরিশকে লক্ষ্য করে বলল, তুই আবার কিছু বল। আরিশ সকলকে উদ্দেশ্য করে বলল, আমাদের কলেজের একটা রেপুটেশন আছে, তা যেন কোনোভাবেই নষ্ট হয় তার দায়িত্ব কলেজের স্টুডেন্টদের আর তার সঙ্গে আমাদেরও, তাই এমন কিছু করবে না কেউ। আশা করি কলেজের নামটা খারাপ হবে না তোমাদের জন্য। নিজেরা খারাপ, নিজেদের জন্য কলেজের রেপুটেশন নষ্ট হয়, ওনারা আবার অন্যকে জ্ঞান দেয়। এ তো দেখি ভূতের মুখে রাম রাম এর মতো শোনাচ্ছে কথাগুলো শেষে হতেই সবাই নিজেদের পরিচয় দিচ্ছে। এবার এলো সোনার পালা। সানা খান, আমার বাড়ি ধানমন্ডি 32-তে। আরুষি উঠে দাঁড়িয়ে বলল, বিনতে আরুষি রহমান, তবে বাড়ির ঠিকানা বলাটা আপনাদের কাছে আমি প্রয়োজন বোধ করছি না, বলে রাগ দেখিয়ে বসে পড়ল। একে এটা সকলের পরিচয় পর্ব নিয়ে ওরা রুম থেকে বেরিয়ে গেল। লোফার এক একটা, তুই যেটা ভাবছিস সেটা হয়তো না। আরিশ ভাইয়া আর সবার মতো নয়। হাহ, জানা আছে সব যে কে কেমন, ওই জন্যই তো নিজের বন্ধুরা দোষ করলো, তাও কিছু বললো না। কি করে বলবে, নিজেও হয়তো মেয়েদের এভাবেই টিস করে। আরু থাম, ভার্সিটি ছুটি হয়ে গেছে। সানা আর আরু গেট থেকে বেরোচ্ছে। আরও দূর থেকে লক্ষ্য করল যে আরিশ, তুর্য আর প্রান্তকে কিছু বুঝিয়ে গাড়ির চাবিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরিশ আরুর দিকে এক পলক তাকিয়ে গাড়িটা নিয়ে চলে গেল। অ্যাটিটিউড দেখাচ্ছে, অ্যাটিটিউড মাই ফুট। এরকম ছেলে আরুর পিছনে হাজারটা ঘোরে। আরুর কথা শুনে সানা সামনের দিকে তাকিয়ে দেখল আরিশ গাড়িটা নিয়ে চলে গেছে। ওসব কথা ছাড়, এখন বল, আজকে আমাদের বাড়িতে আসছিস তো? হ্যাঁ আসছি জানু, আমি না গেলেও আম্মু নিয়ে যাবে জোর করে। তাড়াতাড়ি আসিস, আজকে ভাইয়া বাড়িতে আসছে। তোর এই ডেভিল ভাইয়াটা ঠিক কে তা এত বছর ধরে জানা আমি। এত বছর ধরে তোদের বাড়িতে যাচ্ছি, তবেও তোর ভাইয়াকে একবার চোখে দেখলাম না, তবে আজকে দেখব ফাইনালি। যার কথা শুনে আমি ক্রাশিত আজ, তাকে নিজের চোখে দেখব, মজা আয়েগা। সানা মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, দেখিস ক্রাশকে দেখে চমকের আর শেষ থাকবে না। সানা চুপ করে আছে তা দেখে আরু সোনাকে ডেকে বলল, কিরে চুপ করে কি ভাবছিস? সান চমকে গিয়ে বলল, কিছুই না, ভাবছিলাম যে ভাইয়া আজকে অনেকদিন পর বাড়ি আসছে, তা তোর ভাইয়া তোদের সঙ্গে থাকে না কেন? ভাইয়া নিজের লাইফটাকে নিজের মতো এনজয় করতে চায়, আর তাছাড়া ধানমন্ডির বাসাটা ফাঁকা পড়ে আছে, তাই ভাইয়া ওখানেই থাকে। ও আচ্ছা, তা একা থাকে? না, ভাইয়ার ফ্রেন্ডরাও থাকে ওর সাথে। ও মাই গড, আমার ক্রাশ আমার এলাকাতেই থাকে আর আমি কিছুই জানি না। হাই ডাফার, আই অ্যাম। সানা ওর কথা শুনে হাসলো, এই ভেবে যে সবে তো শুরু। বাসায় ফিরে 1 ঘন্টা ধরে শাওয়ার নিল আরিশ। শাওয়ার শেষে ওয়ার্ড্রপ থেকে সাদা রঙের শার্টটা বের করে পরে নিল, আর তার সাথে একটা ডেনিম পরেছে। আজ অনেক দিন পর বাড়ি যাচ্ছে ও। ওর আম্মু আর আব্বুকে প্রায় ওকে যেতে বলে, তবে সময়ের অভাবে যেয়ে উঠতে পারে না,
তাছাড়া ভার্সিটি শেষ হলে অফিসের দেখাশোনা ওকেই করতে হবে, তাই একটু বেশি এনজয় করে নিচ্ছে আরিশ। ওই যে বলে না, জিন্দেগি না মিলেগা দুবারা। চুল থেকে এখনও টপ টপ করে জল পড়ছে। তা হাত দিয়ে সামান্য ঝাড়া দিয়ে ফ্লাক্স থেকে কফিটা বের করে কফির মগে নিয়ে ব্যালকনিতে চলে গেল আরিশ। সাহেল আর প্রান্ত দুইজনের কেউ এখনও ফেরেনি। সাহেল আর ওর গার্লফ্রেন্ডের আজ প্রেমের 1 বছর পূর্ণ হলো, তাই হয়তো সেলিব্রেটি করছে একসাথে। আর প্রান্ত ও আজকে একটু ওর বাসায় গেছে। ওর আম্মু একটু অসুস্থ, তাই। আর ওর পারিবারিক অবস্থাও খুব একটা ভালো নয়, তাই আরিশ ওদের দায়িত্ব নিয়েছে। তাই আজ প্রান্ত আরিশের কাছে কৃতজ্ঞ। তবে আরিশ এসব বাহবা একদম পছন্দ করে না। আর তুর্য কলেজ থেকে এসেই নাক ডেকে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। কফিটা শেষ করি বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল আরিশ। স্টোরি তোমার নেশায় আসক্ত, পার্ট 3। আমি যাব না, আপনি কি করেন আমিও দেখি বলে আরু আরিশের বিছানায় গিয়ে বসে গেল। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। কথাটা শোনা মাত্রই আরুর মাথাটা গরম হয়ে গেল। সাথে সাথে উঠে আরিশের শার্টের কলার ধরে ফেলল। শার্টের কলারটা ধরতেই আরিশ আরুর অনেকটা কাছে চলে এসেছে, অনেকটাই কাছে। দুজনেই কাছাকাছি চলে আসতেই আরু থতমত খেয়ে গেল। ও বুঝতে পারেনি যে ব্যাপারটা ঠিক এমন হবে, তাই তাড়াতাড়ি করে আরিশকে ছেড়ে দিল। আরিশ এই সমস্ত ব্যবহার একদমই পছন্দ করে না, তাও আবার এই মেয়েটার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। সরাসরি ওর জামার কলার ধরেছে। আগেরবার ভার্সিটির একটা ছেলে ওর কলার ধরেছিল বলে তার পরিণতিতে ছেলেটা প্রায় 2 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিল। কথাটা মাথায় আসতেই ওর হাত দুটো মুষ্টিবদ্ধ করল। তবে মেয়েদেরকে ও যথেষ্ট শ্রদ্ধা করে, তাই চাইলেও ও আরুকে ওই ছেলেটার মতো পরিণতি করতে পারবে না। মাথায় রাগটা উঠে আছে, তবে এখন রাগটাকে আর বেশি দেখাতে চাইছে না ও, তাহলে আরু ভয় পেয়ে যাবে। সেই কারণে শান্ত কণ্ঠেই আরুকে বলল, কাউকে পাগল বললেই সে পাগল হয়ে যায় না, যদি না সে নিজেকে মনে করে। আরিশ মিষ্টি কথায় কড়া জবাব যাকে বলে তাই বলল আরুকে। আরু আর বেশি কিছু বলতে যাবে তার আগে আরিশের ফোনটা বেজে ওঠে। টুং টুং আওয়াজ হতেই পকেট থেকে ফোনটা বার করলো আরিশ। হ্যাঁ তুর্য, বল। দোস্ত, তুই ফিরবি কখন? সাহেল এখনও বাড়ি ফিরল না। তাছাড়া প্রান্তটা শুনলাম আজকে ফিরবে না, কালকে সরাসরি বাসা থেকে ভার্সিটি যাবে। আমার একা একা ভালো লাগছে না। আরুর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, রহিমা খালার সাথে গল্প করো যদি ভালো না লাগে। আরিশের কাছ থেকে এমন একটা উত্তর পেয়ে তুর্য বুঝতে পারল যে কিছু একটা হয়েছে। দোস্ত, এত রেগে আছিস কেন? এমন করে কথা বলছিস কেন? কি কারণে রাগ করে আছিস আমারে বল। কেউ কি তোকে কিছু বলছে? শুধু একবার তার নামটা বল, গিয়ে হাত পা ভেঙে দিয়ে চলে আসবো। আমি এখন রাখছি তুর্য, টেক কেয়ার ইয়োরসেলফ, যতক্ষণ না আমি বাসায় যাচ্ছি। আসলে আরিশের সাথে তুর্য, প্রান্ত আর সোহেলের ফ্রেন্ডশিপটা এমন যে ওর মুডটা ঠিক কখন কেমন সেটা আরিশের কথা বলার ধরন শুনলে ওরা বুঝতে পারে। তাছাড়া আরিশ সব সময় ওদের খেয়াল রাখে, কখনো কোনো বিপদে পড়তে দেয় না। আর আরিশ যদি কোনো বিপদে পড়ে তাহলে ওরা ঝাঁপিয়ে পড়ে। প্রথমত আরও যাকে নিজের ক্রাশ বলে ভেবেছিল এখন তাকেই নিজের চরম শত্রু হিসেবে দেখছে ও। আর
তার উপরে তুর্যর নামটা আবার শুনে সকালের সব কথা মনে পড়তেই ওর পুরনো সব রাগ আবারও জেগে উঠল। আরিশের ফোনটা কাটা মাত্রই আরু বলে উঠল, নিজের ফ্রেন্ডকে সঠিক শিক্ষা দিতে পারেন না? আমার মতো প্রথমেই মনে হয়েছে আপনি ওনার মতোই, আর এখন আমি তার শিওর। আপনাকে দেখেই বোঝা যায় আপনি কেমন। যখন আপনার ফ্রেন্ড গোটা ভার্সিটির মাঝে একটা মেয়েকে এইভাবে অপমান করলো, আর আপনি তো একটা কথাও বললেন না, আর না কোনো প্রতিবাদও করলেন। আপনি ওরকম ওনার মতোই মেয়েদেরকে টিস করেন, আর মেয়েরা সব সহ্য করে, শুধু আপনি সিনিয়র বলে। সানা বলছিল আপনি নাকি ওদের মতো নয়, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। রাগের মাথায় আরও যা তা বলে দিল। একেই নিজের ক্রাশকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে, তার উপরে আবার ওকে রুম থেকে বের করে দিয়েছিল। সেই রাগ আরও চেপে বসেছে ওকে। আগেই বলেছি যে আরিশ কখনো নিজের সম্বন্ধে কটু কথা সহ্য করতে পারে না, আর না পারে নিজের ফ্রেন্ডদেরকে নিয়ে। তাই প্রত্যেকবারের মতো এবারও আরুষির কথা বলাটা যেন আর সহ্য হলো না। মুহূর্তের মধ্যে আরুর হাতটা মোচড় দিয়ে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আরুর পিঠটা এখন আরিশের বুকের সাথে লেপ্টে আছে, আর আরুর হাতটাও শক্ত করে ধরে আছে। হঠাৎ এমন হওয়াতে আরও ভয় পেয়ে গেল। এতক্ষণে যা রাগ দেখিয়েছে সব যেন নিমিষেই পানি হয়ে গেছে। আরিশ শান্ত কণ্ঠে আরুষির কানে কানে বলল, ডোন্ট ডেয়ার টু সে এনিথিং রং অ্যাবাউট মি অ্যান্ড মাই ফ্রেন্ড, ওকে ডিয়ার? আইদার আই উইল কিল ইউ। কথাগুলো আরিশ যেমনভাবে বলল, তার যে হৃদয় ছোঁয়া অদ্ভুত মায়া আছে কথাগুলোর মাঝে। কেউ তাল কথার মায়ায় আসক্ত হতে বাধ্য। কিছুক্ষণের জন্য আরিশের কথার মাঝে হারিয়ে গিয়েছিল। আরিশ আরুর মুখের উপর পড়ে থাকা চুলগুলোকে ফু দিয়ে আরও উড়িয়ে দিল। এতে আরুষির সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল মুহূর্তের মধ্যেই। এমনটা ওর সাথে আগে কখনো হয়নি, এই প্রথম। কেন এমন একটা অদ্ভুত অনুভূতিতে জর্জরিত। আরুষির হাতটা আগের মতো ধরে রেখেই সাথে সাথে শান্ত আর নেশাভরা কণ্ঠে বলল, নাও গেট লস্ট। আরুষি আরিশের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আসলে সেই মুহূর্তে ওর কী বলা ছিল ও নিজেই জানে না। সিঁড়ি দিয়ে নামছে আর এক ঘোরের মধ্যে আছে আরু। ওর সাথে কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না। আরু চলে যেতেই আরিশ একটু টেডি স্মাইল দিল, তারপর চলে গেল ওর সব থেকে প্রিয় ব্যালকনিতে। প্রত্যেকবার বাসায় ফিরে ও প্রথমে ব্যালকনিতে যায়। এটা ওর কাছে সব থেকে প্রিয় জায়গা। কেন জানি না, জায়গাটার প্রতি অদ্ভুত এক ভালোবাসা আছে ওর। অ্যাকুয়ারিয়ামের জলের ঢেউয়ের সাথে খেলতে থাকা মাছগুলোই যেন ওর একান্ত সঙ্গী বলে মনে হয়। ওদের সাথে ভাব বিনিময় করে তবেই ওরা তা কতটা বুঝে উঠতে পারে তাও ঠিক স্মৃতিগোচর হয় না আরিশের। আরুষি গিয়ে থপ করে সানার বিছানার উপর বসে পড়ল, আগের মতোই চুপচাপ। সানা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে যে আরু চুপচাপ আছে। কোলের উপরে বাটিতে রাখা পপকর্নগুলো এতক্ষণ ধরে খাচ্ছিল, আর আরুষিকে লক্ষ্য করছিল সানা। তবে এখন আরুর ভাবসাব দেখে ওর ঠিকঠাক লাগছে না। হলোটা কি? পপকর্নের বাটিটাকে এক সাইডে রেখে আরুর পাশে গিয়ে বসল। তাতেও আরুর ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না।
তাই না পেরে আরুর কাঁধে আলতো করে স্পর্শ করতেই আরুষি চমকে গেল। কী রে, এতক্ষণ ধরে কি ভাবছিস আনমনা হয়ে? ক্রাশের কথা। তোর ক্রাশের কথা বলে মুখটা হাত চেপে মুচকি মুচকি হাসতে লাগলো সানা। এতক্ষণ আনমনা হয়ে কথাগুলো ভাবছিল আরও। তবে এখন সানার হাসিতে ওর চেতনা ফিরে এলো। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, আমার চোখে দেখা এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষের তালিকায় ওনার নামটা সবার উপরে থাকবে। হি ইজ এ বিগ টাইপ অফ ডেভিল। বাজে লোক, খারাপ লোক, পচা লোক। সানা তো আরুর কথা শুনে অবাক। তার মানে ওরা দুজন দুজনের মুখোমুখি হয়েছে, আর প্রথম দেখাতেই দুজন দুজনের সাথে যে কোনো ঝামেলা বাঁধিয়েছে তা সানার আর বুঝতে বাকি নেই। তবে ওদের দুজনের ক্যাটফাইটটা নিজের চোখে দেখলে বড্ড বেশি এনজয় করতো সানা। তবে মিস হয়ে গেল ওর। কথাগুলো বলেই আরও নিচে চলে গেল। আর বলিস না আমার মেয়ের কথা। তোর মতো আমার মনেও এটা বড় প্রশ্ন যে হঠাৎ আজকে সাদা রঙের ড্রেস কেন পরে এলো। সত্যিই তো ভাবার বিষয়, কি হলো আমার আরু মামুনির। তার দেখ, হয়তো কাউকে ভালো লেগেছে আর তার সাদা রং পছন্দের। কথাটা বলেই দুজনেই মুখ চেপে হাসতে লাগলো। ওদের কথাগুলো আরুর কানে পৌঁছেছে। সত্যি ওর অজানা ক্রাশকে ও খুব পছন্দ করত। তবে ক্রাশ যে বাঁশের মতো পরিণত হবে সেটা ভেবেনি কখনো। এখন রাগ লাগছে ওর এসব কথায়। কথায় আছে, ক্রাশ নামক জিনিসটা হলো বাঁশের মতো। সেটা আরু আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। আরু রেগে গিয়ে বলল, আমার ড্রেস নিয়ে তোমরা মজা করছো তাই না? আনিকা খান আরুর কাছে গিয়ে, আমার মামনিকে নিয়ে আমরা কখনো মজা করতে পারি? এমনটা হয়েছে কখনো? থাক থাক, অনেক হয়েছে। সবই দেখেছি আর শুনেছিও। আমাকে কিচ্ছু বোঝাতে এসো না। আন্টি, আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়ি যাব। তাড়াতাড়ি খেতে যাও, না হলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এটা কোনো কথা? তুই আজকে বাড়ি যাবি এ কথা ভুলে যা। আজকে তোরা দুজনেই আমাদের বাসায় থাকবি। ইম্পসিবল, আমি এখানে থাকবই না। আমার কথা তুই রাখবি না? তুই না বলিস আমি তোর আরেক মা? তাহলে থাক না মা। খেতে দেবে কি না? তার মানে থাকবি, তাই তো? স্টোরি তোমার নেশায় আসক্ত, পার্ট 4। ওরা সবাই খেতে বসেছে। আরিশ নিচে নেমে এসেছে। সানা ডাকতে গিয়েছিল। আরিশ আর আরু মুখোমুখি বসেছে। আরু আরিশের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর নিজের মনে মনে বিড়বিড় করে চলেছে। আরিশকে হাজারো কথা শোনাচ্ছে। আরিশ, আব্বু, তুই কেন বেকার সকলের থেকে আলাদা থাকিস বলতো? তুই এখানে থাকিস না কেন? এখানে থাকিস না বলে তোর মা কত মন খারাপ করে জানিস? আরিশ হাসি মুখে বলল, অ্যাকচুয়ালি আন্টি, যখন সময় হবে আমি নিশ্চয়ই আমার ফ্যামিলির সঙ্গে থাকবো। তবে এখন জীবনটাকে নিজের মতো করে কাটাতে চাইছি, তাই আর কি। এখনও তো জীবনের অনেকটা সময় বাকি আছে, তাই সময়ও আছে। পরেরটা না হয় পরে ভাবা যাবে। আনিকা খান খাবারের প্লেটগুলো সাজাতে সাজাতে বললেন, আমিও চাই ও আমাদের সঙ্গে থাকুক, তবে নিজের সুখ আর আনন্দটাকে বিসর্জন দিয়ে নয়। ও যেটাতেই হ্যাপি থাকবে বলে মনে করে সেটাতেই থাকুক। আম্মু, আব্বু বাড়ি আসবে কখন? তোর আব্বু আজকে তাড়াতাড়ি আসবে। যতই হোক নিজের ছেলে বাড়ি এসেছে বলে কথা। তোর আব্বু তো মাঝে মাঝেই আমাকে না নিয়ে তোর সাথে দেখা করতে চলে যায়।
তাতে তোমার মন খারাপ করার কি আছে? তুমি আর সানা তো যেতে পারো। সানা ব্রুকুচকে বলল, আমি কি ঠিক শুনছি ভাইয়া? মানে তুই আমাকে যেতে বলছিস? আগে তো কখনো বলিসনি। আগে বলিনি মানে তুই যাবে না তার তো কোনো মানে নেই, তাই না? স্টুপিড একটা। হা। আচ্ছা, অনেক কথা হলো, এবার তাড়াতাড়ি খাবারটা সার্ভ করি, না হলে ঠান্ডা হয়ে যাবে। আনিকা খান চৌকো পরোটাটা আরুর প্লেটে তুলে দিতেই আরু তো খুশিতে আত্মহারা হয়ে গেল। পরোটাটা আরিশের প্লেটে দিতে গেলেই আরিশ বলে উঠল, হোয়াট ইজ দিস? এটা কি? আর আমাকে দিছো কেন? আরে এটা হলো চৌকো পরোটা, আরুষের খুব পছন্দের। তুইও খা, তোরও খুব ভালো লাগবে। সকলের পছন্দ আর আমার পছন্দ যে সমান হবে সেটা সবসময় ম্যাটার করে না। আরুর দিকে বাঁকা চোখে তাকিয়ে আরু ও আরিশকে খোঁচা মেরে বলল, সবার সব ভালো কিছু আর সহ্য হয় না। হা। আরিশ আর আরুষের মধ্যে কোনো রকম কোনো তর্কে যেতে চাইছে না। এগুলো ও একদম পছন্দ করে না। তার জন্য আর কোনো কথা না বাড়িয়ে নিজেই নিজের খাবারটা বেড়ে খাওয়া শুরু করে দিল। আরিশের কাণ্ড দেখে আরু রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। ও ভেবেছিল আরিশ ওর কথার বিপরীতে আর একটাও কথা বললে ওর সঙ্গে তুমুল ঝগড়া করবে, কিন্তু সেটা আর হলো কই। বিকেলবেলা সানা আর আরু দুজনেই ছাদে এসেছে। সানা এক বাটি মুড়ি ঝাল ঝাল করে মাখিয়ে এনেছে আর 2 কাপ কফি করে এনেছে। দারুণ জমবে বিকেলের আড্ডাটা। আরু ছাদের ধার দিয়ে হাঁটছে। হঠাৎ চোখ গেল নিচে থাকা আরিশের দিকে। সেখানে আরিশ ওর পোষা কুকুরটাকে পেডিগ্রি খাওয়াচ্ছে অত্যন্ত যত্ন সহকারে। আরু এক পলক তা দেখে মুখ ভেঙচি দিয়ে সানার কাছে চলে এলো। সানা কাছে বসতেই বলে উঠল, একটা কথা বলবো তোকে। হ্যাঁ বল। তুই সব সময় ভাইয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাস কেন বলতো? ভাইয়া খানিকটা শান্ত মেজাজের, সহজে রেগে যায় না, তবে একবার মেজাজ গরম হয়ে গেলে ওর কাছে কেউ যাওয়ার সাহস পায় না। ওর ফ্রেন্ডরাও ওকে কন্ট্রোল করতে পারে না। ভাইয়া তোকে এখনো কিছু বলেনি, এটাই আমি অবাক হচ্ছি। আরু মুখ ভেঙচি দিয়ে বলল, আমারও না ওনার সাথে কথা বলতে ভালো লাগে না, আর না লাগে ঝগড়া করতে। আমি ওনাকে সহ্যই করতে পারি না, তবে ওনাকে আমি টাইট দিয়েই ছাড়ব। ভুলেও সে কথা ভাবিস না, তাহলে জোরোর একদিনের ফ্রি খাবার হয়ে যাবি তুই। আরও ভ্রুকুচকে তাকিয়ে বলল, জোরোটা আবার কে? ওই যে তুই ওখানে দেখলি যে ভাইয়া একটা কুকুরকে পেডিগ্রি খাওয়াচ্ছে, সেই কুকুরটা হলো জোরো। ভাইয়া ওকে ইউকে থেকে এনেছে। ও যখন ইউকে গিয়েছিল ট্রিপে তখনই এনেছিল। জোরোর খাবার হওয়ার কথা শুনে আরু একটু ভয় পেয়ে গেল, তাই ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, ছাড় না, বাদ দে ওসব। আর তাছাড়া তুই এখন ওনার কথা কেন টেনে আনলি বলতো? আচ্ছা বাদ দে। আরুর আজকে আরিশের বাড়িতে থাকার কোনো ইচ্ছে ছিল না, শুধুমাত্র ওর মা আর আনিকা আন্টির জোড়াজুড়িতেই থেকেছে। ওনারা দুজনেই স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড, সেই কারণেই বিয়েটা দুজনেই কাছাকাছি করেছে, যাতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুজনে দেখা করতে যেতে পারে আর যোগাযোগটাও বজায় থাকে। ওনারা 2 ফ্রেন্ড প্রত্যেক সপ্তাহে একবার করে শপিং আর খাওয়া দাওয়া করেন, এই জিনিসটা মিস হয় না কখনো। দুজনের সম্পর্ক দেখে আরুর চোখ দুটো জুড়িয়ে যায়। আজকে সানার সাথেই ঘুমাবে আরু, সেই কারণে রুমের দিকে যাচ্ছিল। আরিশের রুমটা পার করেই সানার রুমে যেতে হয়। অন্ধকারের মধ্যে আরুর সাদা রঙের প্লাজোটা জ্বলজ্বল করছে। ক্রাশকে পটাতে গিয়ে সব সাদা রঙের ড্রেস নিয়ে এসেছে, তাই সেগুলো পরা ছাড়া আর কোনো উপায় দেখছে না আরু। সানার ড্রেস পরার উপায় নেই,
কারণ সানা ওর থেকে অনেকটাই লম্বা, আর ওর ড্রেসগুলো পরলে সব মাটিতে ছড়াছড়ি যাবে। তাই কষ্ট করে একদিনে হলেও সাদা রঙের পোশাকটাই পরতে হয়েছে ওকে। আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে আরও। ও প্রচণ্ড ভূতের ভয় পায়। এতদিন ধরে ভূতের কথা শুনেছে, তবে আজ অবধি দেখেনি কখনো। যদি কখনো দেখতো তাহলে হয়তো উল্টে পড়ে যেত। আরিশের রুমের সামনে দিয়ে আসতে আসতে হঠাৎ করে গিটারের টুংটাং আওয়াজ কানে ভেসে আসতেই পা দুটো যেন সামনের দিকে আর এগোলো না। ওখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে আরও। গিটারের ছন্দময় সুরের সঙ্গে গলার আওয়াজটাও এত সুন্দরভাবে মিশে গেছে যে না চাইতেও যে কেউ সেখানে স্তব্ধ হয়ে যেতে বাধ্য। গানের সুরের তালের সাথে এতক্ষণ নিজেকে হারিয়ে ফেলেছিল আরও। তবে হঠাৎ গানটা থেমে যেতেই সেই গানের ঘোর থেকে বেরিয়ে এলো আরও। নিজের মনে মনে বিড়বিড় করে বলল, কি হলো, থেমে গেল কেন? তখন ভেতর থেকে আরিশের কণ্ঠটা শুনতে পেল, তবে তা অত্যন্ত উত্তেজিত কণ্ঠ। হয়তো কোনো ব্যাপার নিয়ে একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, কিছু হবে না আন্টির। তুই কাঁদছিস কেন? একদম কাঁদবি না, আমি আছি তো, এক্ষুনি আসছি। আমার পৌঁছাতে ০.৫ ঘন্টা মতো লাগবে, কোনো চিন্তা করবি না একদম। তাড়াতাড়ি করে আরিশ হন্তদন্ত হয়ে কোনো রকম রুম থেকে নিজের ওয়ালেট আর মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর আরও তো তা বুঝতে পেরে আরিশের ঘরের দরজার পাশে থাকা পর্দার কাছে লুকিয়ে গেল। আরিশ সিঁড়ি দিয়ে নেমে ওর আম্মুর রুমের দরজা ধাক্কা দিতেই ওর আম্মু বেরিয়ে আসতেই কিছু একটা বলল, আর তারপর হনহন করে বেরিয়ে গেল। সেটা আরও উপর থেকে দেখছে। হঠাৎ কী এমন হলো যে এইভাবে এত রাতে বেরিয়ে গেলেন? হয়তো গার্লফ্রেন্ড কোনো বিপদে পড়েছে, তাই হেল্প করতে গেছে। আমার তাতে কি, বলেই রুমে চলে গেল। তারপর শান্তির একটা ঘুম দেওয়ার জন্য শুয়ে পড়ল। তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে কোনো রকম বেরিয়ে গেল আরিশ। আনিকা খান হতাশা নিয়ে ফিরে গেলেন ঘরে। আফজাল সাহেব বললেন, কি হয়েছে, এত রাত্রে আরিশ তোমাকে ডাকলো? আসলে প্রান্তের মায়ের অবস্থা খুব খারাপ, ইমিডিয়েট অপারেশন করার প্রয়োজন, না হলে হয়তো বাঁচবেন না। সেই জন্য আরিশ তাড়াতাড়ি গেল। যাওয়ার আগে বলল ২ লাখ টাকার জন্য যেন বিকাশ করে দেই। ওর কাছে আপাতত এত টাকা নেই। আমি এক্ষুনি বিকাশ করে দিচ্ছি। এই প্রথম আমার ছেলে আমার কাছ থেকে কিছু চাইল। আর তাছাড়া প্রান্তের মাকে বাঁচানোটাও আগে দরকার। আরিশকে তো আমি এর আগে কতবার বলেছি নিজের হাত খরচটা যেন আমার কাছ থেকেই নেয়, তবে কখনো তো আমার কাছ থেকে ১ টাকাও নেয়নি। শুধু বলে, যেদিন আমি তোমাদেরকে দিতে পারবো সেদিন তোমাদের কাছ থেকে আমিও নেব, তার আগে নয়। আগে নেওয়ার যোগ্যতাটুকু হোক। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে আরিশ, ওর পাশে রয়েছে সাহিল, প্রান্ত আর সূর্য। ৪ জনের মুখেই চিন্তার ছাপ। প্রান্ত কখন থেকে কান্না করেই চলেছে। একমাত্র ওর মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই ওর। ওর বাবা মদ খেয়ে বাড়ি এসে অত্যাচার করতেন, তাই আলাদা হয়ে গেছে ওর মাকে নিয়ে। ওর মায়ের অবস্থা খুবই খারাপ বুঝতেই প্রান্ত তাড়াতাড়ি ওর মাকে হসপিটালে ভর্তি করেছে। তবে পর্যাপ্ত টাকা ছিল না বলে ডাক্তাররা অপারেশন করতে রাজি হননি। তখন আরিশ ইমিডিয়েট ৫০,০০০ টাকা পেমেন্ট করেছে, আর পরে আরও দিচ্ছি, আপাতত ওর কাছে নেই। তা শুনে ডাক্তাররা রাজি হয়েছে। তবুও অনেক জোর করে অপারেশন থিয়েটারে পাঠিয়েছে আরিশ। অপারেশন চলছে। হঠাৎ ফোনে মেসেজের আওয়াজ হতেই ফোনের দিকে তাকিয়ে দেখতেই একরাশ হাসি ফুটে উঠল ওর মুখে। তাড়াতাড়ি কাছাকাছি বিকাশে গিয়ে টাকা তুলে নিল। যদিও বা এত রাতে এত কিছু সব খুব মুশকিল।
টাকাটা নিয়ে প্রান্তের পাশে বসে টাকাটা ওর হাতে ধরিয়ে দিল। এতগুলো টাকা হঠাৎ একসাথে পেয়ে প্রান্ত আরিশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সব সময় ওর এবং ওদের সবার বিপদে আরিশ ওদের পাশে দাঁড়িয়েছে, কখনো দ্বিধাবোধ করেনি। আজকে ওর মায়ের এত বড় অপারেশনের জন্য এত টাকা যখন দিচ্ছে, তার ঋণ কিভাবে প্রান্ত শোধ করবে তা প্রান্তও নিজেই জানে না। তোর এই ঋণ আমি এ জীবনে কিভাবে শোধ করব আমি তা নিজেও জানি না। আরিশ মেজাজ নিয়ে বলল, টাকার অভাবে কি নিজের মাকে মেরে ফেলবি? আন্টি কি শুধু তোর একার, আমাদের কেউ নয়? তাই এখন এসব আর না বলে তাড়াতাড়ি করে টাকাটা পেমেন্ট করে আয়। প্রান্ত আর এক মুহূর্ত দেরি না করে টাকাটা অপারেশন থিয়েটারে গিয়ে জমা দিয়ে আসলো। চেয়ারে মাথাটা ঠেকিয়ে চোখটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিচ্ছে আরিশ। অপারেশন সাকসেসফুল। প্রান্তের মা এখন ভালো আছেন, তবে এখনও জ্ঞান ফেরেনি। তুর্য সাহেল দেখা করতে গেছে। আরিশ দূর থেকেই এক পলক দেখেছে, আরও ঘুমিয়ে আছে। আর স্বপ্নের মধ্যেও যেন গিটারের আওয়াজটা বারবার ওর কানে ভেসে আসছে। আরিশের গানটা একটা নেশা ধরিয়ে দিয়েছে ওকে। তাকে কেবল অন্য কিছু, নাকি পুনরায় আরিশের একটা গান শুনে তাতে আবার আসক্ত হবে, এগুলোই মাথায় আসছে বারবার। তোমার নেশায় আসক্ত, সিজন 2 পার্ট 5। সকালবেলা আরু আর ওর মাকে বাড়ি ফেরানোর জন্য ওর আব্বু গাড়ি পাঠিয়েছিলেন, তবে গাড়ির ড্রাইভারকে একাই ফিরে যেতে হয়। উনি ওদের দুজনকে নিয়ে যেতে পারেনি। আর তার একমাত্র কারণ হলো আরুর মা সঙ্গে সঙ্গে ওনার স্বামীকে ফোন করে বললেন, একটা বেলার তো ব্যাপার, তুমি একটু অফিস গিয়ে খেয়ে নাও প্লিজ। আমি কি সবসময় ওর বাড়িতে এসে থাকি বলো? কথাগুলি উনি এত আদুরে কণ্ঠে বললেন যে আরমান সাহেব আর না রাগ করলে পারলেন না। বরাবরই এমনটা করেই ওনাকে মানান কোনো কিছুর উদ্দেশ্যে। বয়স বাড়লেও স্বভাবগুলো বাচ্চাদের মতোই। তিনিও আর না করতে পারলেন না, ওনাকে মানতে হলো হাসি মুখে। বউয়ের কথার উপর উনি কোনো কথা বলতে পারেন না, তার মানে এটা নয় যে উনি ভয় পান। উনি ভালোবাসাকে গুরুত্ব দেন, তাই কোনো ভালো কাজে মানা করেন না। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসবো, আর তুমিও ঠিকঠাক খাওয়া দাওয়া করো। আমার আরু মা কেউ নিয়ে আসবে, ও যেন আবার থেকে না যায়, না হলে কিন্তু আমি নিজেই নিতে চলে যাব। তোমার মেয়ে কোনোদিন কোথাও গিয়ে থেকেছে তুমি বলো? কালকে অনেক কষ্ট করে আমি রাখতে পেরেছি, এটাই আমার কপাল। না জানি বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ি কেমন করে থাকবে। আরও এসে বলল, হ্যাঁ এখন তো এই সমস্ত কথাই চলবে, বিয়ে দেওয়ার তো তাড়া লেগে গেছে তাই না? আমি তো এখন বিরাট কি বোঝা হয়ে গেছি না তোমাদের? ভালো 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 ভালো, আমিও যেদিন চাকরি পাবো সেদিন আমিও একা একাই থাকবো, তখন দেখো কেমন লাগে। এই দেখো আমার আরু মা রাগ করছে। আরু আর কি না বলে চলে গেল। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, কথার আগামাথা না জেনে কি বলে নিজেও জানে না। আরমান সাহেব হো হো করে হেসে বললেন, এখনও তো ও বাচ্চা, এসব কিছু বোঝে না। সেটাই তো সমস্যা, আমরা সব কিছু সহ্য করছি বলে আরিশও যে সবটা মুখ বুঝে সব সহ্য করবে তা কিন্তু নয়। সেটাই। শোনো না, আমি আনিকাকে বলেছি ওদের বিয়ের কথাটা। কি বলল আনিকা আপা? ও তো রাজি, কিন্তু আরিশকে নিয়ে ভয় পাচ্ছে। আরিশকে এখনও কিছু জানায়নি ও। আমাদের কি তাহলে সামনাসামনি কথা বলা উচিত? আরও কি রাজি হবে? ওরা পরস্পরের সাথে কথা বললে আমার মনে হয় না না করতে পারবে। তা ঠিক, তবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হলেই ভালো হয়। অনিকা বড্ড তাড়া দিচ্ছে আমাকে, ওরও কেমন ছন্নছাড়ার মতো লাগে জানি। আরও ওর জীবনে গেলে ওর জীবনটাকে গুছিয়ে নেবে, আরও সব কিছু বুঝবে আশা করি। আচ্ছা, দেখছি কি করা যায়।
আরু আর সানা দুজনেই ক্যাম্পাসের মাঠ দিয়ে হাঁটছে, আর দুজনেই চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না। আজকে আরুকে চুপচাপ দেখে সানাও আর কিছু বলল না। ওকে কিছু বললে হয়তো আবার বকবক করা শুরু করে দেবে। কালকে এত রাত্রে আরিশ কোথায় বেরিয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে, তা নিয়ে আরুর মনে অনেক কৌতূহল রয়েছে। ওর অনিচ্ছা সত্ত্বেও খুব জানতে ইচ্ছা করছে। আর একটা কথায় মনে আসছে বারবার যে ফোনটা না আসলে গানটা হয়তো আরও কিছুক্ষণ চলতো, আরও কিছুক্ষণ গানটা শোনার সৌভাগ্য হতে পারত ওর। কথাটা সরাসরি সানাকে আরও বলতে পারছে না বলে তাহলে হয়তো সানা অন্য কিছু ভেবে বসবে, যা আরও একদমই চায় না। আরও একটু বুদ্ধি খাটিয়ে বলল, সানা, কালকে রাত্রে আমি যখন তোর রুমে ঘুমাতে আসলাম তারপর গাড়ির আওয়াজ শুনলাম। আঙ্কেল কি এত রাত্রে কোথাও গিয়েছিলেন? সানা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আব্বু কোথাও যায়নি, আব্বু বাসায় ছিল আর ভাইয়া গেছিল। সঙ্গে সঙ্গে আরও উত্তর দিল, এত রাত্রে কোথায় গিয়েছিল হঠাৎ? ভাইয়া ধানমন্ডির বাসায় থাকে, সেই বাসায় প্রান্ত ভাইয়াও থাকে। প্রান্ত ভাইয়ার মা খুব অসুস্থ, তাই ওনাকে হসপিটালে অ্যাডমিট করাতে হতো। আর প্রান্ত ভাই ওনার আম্মুর সাথে থাকেন, সেই কারণে ভাইয়া তাড়াহুড়া করে গেল। কেন, ওনার আব্বু কি মারা গেছেন? না, ঠিক তেমনটা না, তবে প্রান্ত ভাইয়ের আব্বু ওনার মায়ের উপর খুব অত্যাচার করতেন বলে প্রান্ত ভাইয়া ওনার মাকে নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে ওনাদের সংসারে যাবতীয় খরচ বহন করে আরিশ ভাইয়া। আর সব থেকে বড় কথা কি জানিস, আজ পর্যন্ত ভাইয়া ওর নিজের হাত খরচা বাবদ যাবতীয় টাকা কোনো কিছুই আব্বুর কাছ থেকে নেয় না, সমস্তটা নিজের টাকায় চালায়। আরও কথাগুলো শুনলো, কিছু বলছে না, তবে নিজের মনে মনে অবাক লাগছে খুব। হঠাৎ করে সানা বলে উঠল, আরু, ওই তো ওখানে ভাইয়া, তুই কি যাবি? আমি যাচ্ছি, আমি একটু ভাইয়ার কাছ থেকে জেনে আসি যে আন্টি কেমন আছেন। আরও কিছু একটা ভেবে বলল, আচ্ছা চল, আমিও যাচ্ছি। ওরা দুজন আরিশের কাছে গেল। সেখানে তুর্যকে দেখে আরুর মাথাটা গরম হয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে আরও কিছু বলতে চাইছে না, তাই ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। আরিশ আরুর দিকে এক নজর তাকিয়ে সানার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। সানার আরিশের সাথে কথা বলছে, আর আরিশ মাঝে মাঝে আরুর দিকে তাকাচ্ছে। দুজনে চোখাচোখি হতেই আরও চোখ সরিয়ে নিচ্ছে বরাবর। সাহেল, দোস্ত চল এবার এক কাপ কফি খেয়ে আসি, মাথাটা ধরেছে খুব। তুর্য, আমারও এমনিতেই খুব খিদে পেয়েছে, তাহলে কিছু খেয়ে আসি, নাহলে আমি এখানেই উল্টায়া যাব। তারপরে আবার আন্টিকেও তো যেতে হবে। আরিশ পকেট থেকে রুমালটা বের করে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে ওদের সামনে যাওয়ার জন্য ইশারা করলো। ওরা চলে গেল। সানার আর আরও দাঁড়িয়ে আছে আরিশের সামনে। আরিশ পকেটে হাত রেখে ওদেরকে চলে যাওয়ার জন্য ইশারা করলো। তাতে আরও ভাবলো আরিশ হয়তো ওর সাথে একান্তে ওকে কিছু কথা বলবে, তাই সানা যাচ্ছে, তবুও আরও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আরিশ আরুকে ইশারা করে বলল, আর ইউ স্পেশাল টু মি, যে জন্য দাঁড়িয়ে আছো এখানে? আরিশের কথা শুনে আরও একটু থতমত খেয়ে গেল। নিজের অবাক হওয়াটা এই মুহূর্তে আটকাতে হবে, তাই তেজ দেখিয়ে বলল, বয়েই গেছে আপনার স্পেশাল মানুষ হতে, বয়ে চলে গেল। আরিশ কিছু বলছে না, মুখে এক চিলতে হাসি দিয়ে চুলগুলোকে ঠিকঠাক করে নিয়ে এগিয়ে গেল। স্টোরি তোমার নেশায় আসক্ত, পার্ট 6। ক্যান্টিনে ওরা তিনজন বসে আছে। সামনে রয়েছে ধোঁয়া ওঠা কফি আর কিছু কুকিজ। আজকে অনেক রাত জাগার কারণে মাথাটা প্রচণ্ড ব্যথা, তাই এই মুহূর্তে কফিটাই ওদের জন্য সব থেকে বেস্ট একটা জিনিস। আরিশ গরম কফির মগটা হাতে তুলে নিয়ে কফিতে চুমুক দিতেই নিজেকে সম্পূর্ণ ফুরফুরে ফিল করলো। এরপর আবার প্রান্তর মাকে হাসপাতালে দেখতে যেতে হবে,
তাই প্রিন্সিপালের কাছ থেকে আগেই পারমিশন নিয়ে এসেছে। সাহেল আর তুর্য দুজন দুজনের সাথে কথা বলছে, আর আরিশ তখন ওদের কথার মাঝে বলল, তুর্য, যা মেয়েটাকে সরি বলে আয়। আরিশের কথা শুনে তুর্য 440 ভোল্টের শক খেলো, যেন অবাক লাগছে প্রচণ্ড রকম। আরিশ ওকে এই মেয়েটার কাছে সরি বলতে বলেছে, এটা শুনে ওর অবস্থা দফা রফা। সাহেল আরিশের কথা শুনে তুর্যর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তুর্য ধীমে কণ্ঠে বলল, দোস্ত, আর ইউ সিরিয়াস? মানে তুই আমাকে সরি বলতে বলছিস, তাও ওই মেয়েটার কাছে? আরিশ কফিতে এক পিস নিয়ে বলে, না বলার কি আছে, আর নিজের দোষটা তো স্বীকার করবি যে সেদিন ভুলটা ওর না, তোর ছিল। তাই বলে আমাকে সরি বলতে হবে? আমি পারবো না। আরিশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর 3 মিনিট আছে। 3 মিনিট পর আমার কফিটা পুরো ফিনিশ হয়ে যাবে। 5 মিনিটের মাথায় তুই তোর নিজের কফিটা শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে ওই দূরে দেখতে পাচ্ছিস শিউলি ফুল গাছের পাশে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে সানার সাথে, ওকে সরি বলে আসবি, উইদাউট এনি আর্গিউ। ইয়োর টাইম স্টার্ট নাও। তুর্য বুঝতে পেরেছে যে আরিশ ওকে সময় দিয়ে দিয়েছে, তখন সেই সময়ের মধ্যে ওকে কাজ করতে হবে, না হলে ওর রেহাই নেই। আরিশ সব সহ্য করতে পারে, কিন্তু কোনো অপরাধ সহ্য করতে পারে না। প্রথম যখন ঘটনাটা ঘটেছিল, আরিশ তুর্যকে কিচ্ছু বলেনি দেখে তুর্য অনেক অবাক হয়েছিল, কারণ আরিশ সচরাচর এরকমটা করে না। তবে এমন কোনো দিন আসবে যেদিন ওকে আরুর কাছে সরি বলতে হবে, সেটা তুর্য বেশ ভালোভাবেই জানত। তুর্য মাথাটা নিচু করে বলল, ওকে। বাইকের চাবিটা হাতে নিয়ে বাইকের সাথে কিঞ্চিত হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। সামনে কি ঘটছে তাও দেখছে। 1 মিনিট হলো তুর্য আরুষির কাছ থেকে গিয়ে আরিশের কথা মতো সরি বলছে। হঠাৎ তুর্যকে দেখে আরুষির মেজাজটাই বিগড়ে গেল। বেশি মেজাজ নিয়ে বলল, আপনি আবার এখানে কেন চলে এসেছেন? আজকে কি গোটা ভার্সিটির সামনে ঝগড়া করার ধান্দায় আছেন নাকি? এই মেয়ে, শোনো, আমি তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা বা মুড নেই। শুধুমাত্র আরিশ তোমাকে সরি বলতে বলেছে বলে আমি সরি বলতে এসেছি, না হলে তোমার কাছে কখনো সরি বলতে আসতাম না। আরও একটু ভাব নিয়ে বলল, যিনি আপনাকে সরি বলতে পাঠিয়েছেন উনি নিজেই তো এখনো সরি বলে নাই, ভিতুর ডিম একটা। তবে আপনার সরিটা এক্সপেক্টেবল নয়, কারণ উনি কিন্তু এখনও যেহেতু আমাকে সরি বলেননি, আর আপনাকেও তো উনিই পাঠিয়েছেন, তাই দুজনেরটাই পেন্ডিং আছে। তুর্য এবার রেগে বলল, এই মেয়ে শোনো, না মানলে আমার বইয়েই গেল, আর তোমাকে আরিশ আবার সরি বলতে যাবে কেন? উনি আমার সাথে মিসবিহেভ করেছেন তাই, আর একটা মেয়ের সাথে মিসবিহেভ করলে তাকে সরি বলতে হয়, সেইটুকু ম্যানার্স বুঝি ওনার মধ্যে নাই। সানা আরুর হাতটা চেপে ধরে বলল, তুই এসব কি বলছিস? আর ভাইয়া কখনোই তোর সাথে মিসবিহেভ করলো? সানা, তুই থাম, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। উনি আমার সাথে মিসবিহেভ করেছেন তাই সরি বলবেন, দ্যাটস ইট। তুর্য হো হো করে হাসতে হাসতে বলল, তুমি সারা জীবন স্বপ্নই দেখে যাও আরিশের কাছে সরি শোনার জন্য। আমি চললাম, বলে ওখান থেকে চলে গেল। আরু ওর ডান দিকে ঘাড়টা ফিরিয়ে দূরে আরিশের দিকে তাকিয়ে দেখল আরিশ গাড়ির সাথে হেলান দিয়ে ফোন নিয়ে ব্যস্ত। দৃশ্যটা দেখে ওর রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে। উনি যতক্ষণ না আমাকে সরি বলবেন আমি ততক্ষণ কোথাও যাব না। তুই যদি ভাইয়ের কাছ থেকে সরি শুনতে চাস তাহলে আজীবন এখানেই দাঁড়িয়ে থাক, তারপর একটা সময় আসবে
যখন তুই না খেতে পেয়ে এখানে কঙ্কাল হয়ে ধূলিসাৎ হয়ে যাবি, তাও ভাইয়া তোকে কখনোই সরি বলবে না। আর ও সরি বলার মতো কখনো কোনো কাজও করে না যে সরি বলবে। তাই এগুলা মাথা থেকে ঝেড়ে বার করে দে। এত দেমাক কিসের ওনার? অন্যায় করেছে, সরি ওনাকে বলতেই হবে, সে যে করেই হোক। কি এমন করেছে ভাইয়া, বল আমাকে। এরপরে আরু আরিশের বেডরুমে ঢুকে যা যা করেছে সমস্তটাই বলল। সানা ওর কথা শুনে রেগে বলল, তোকে আমি বলেছিলাম না ভাইয়ার বেডরুমে না ঢুকতে? তার সত্ত্বেও তুই কেন ঢুকতে গেলি? আর বারবার বারণ করা সত্ত্বেও তুই আমার কথার অমান্য করেছিস। আর তাছাড়া ভাইয়া যা করেছে ওর কোনো ভুল নেই এতে। ও তোকে ভালোই ভালোই রুম থেকে বেরিয়ে যেতে বলেছে, তুই তাও ওর কথা শুনিসনি। আর ও তোকে কিচ্ছু বলেনি, শান্ত মাথায় বলেছে এটাই অনেক। ও ওর ঘরে কাউকে অ্যালাউ করে না, দরকার ছাড়া, ইভেন ওর ফ্রেন্ডকেও না। আরও বুঝতে পারল ওদের দুই ভাই বোনের সাথে পারা যাবে না। তাই রাগে গজগজ করে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ এখন তো সব আমারই দোষ। ভালো ভালো, একদিন উনি যদি আমার কাছে সরি না বলে তাহলে আমার নামও আরও না। হ্যাঁ। কিছুক্ষণ আগে প্রান্তর মার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তাররা ওনার সাথে দেখা করার জন্য সবাইকে অ্যালাউ করেছেন। প্রান্ত এতক্ষণ ওখানেই ছিল, তবে এখন আরিশ দেখা করার জন্য রুমে ঢুকেছে। রুমে ঢুকে দেখল প্রান্তর মা চোখ বন্ধ করেই শুয়ে আছে। আরিশ ওনার বেডের পাশে থাকা টুলটা নিয়ে বসল। তারপর প্রান্তর মায়ের হাতে হাত রাখতেই উনি চোখ খুললেন। আপনি জেগে আছেন আন্টি? আমি ভাবলাম আপনি হয়তো ঘুমিয়ে আছেন, তাই এলাম। আপনার ঘুমের বিঘ্ন ঘটাতে চাইনি আমি। উনি আধো আধো কণ্ঠে বললেন, আল্লাহর রহমতে এখন ভালো আছি বাবা। তুমি যদি সময় মতো আমাদের সাহায্য না করতে তাহলে কিভাবে যে কি হতো আল্লাহ মালুম। আরিশ মুচকি হেসে বলল, সব কিছু আল্লাহর ইচ্ছা, আমি শুধু ওনার উছিলা মাত্র। উনি আরিশের গালে আলতো করে হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, সুখে রাখুক, তোমার সকল ইচ্ছা পূর্ণ করুক বাবা। আরিশ মুচকি হেসে বলল, দোয়া করবেন আমি যেন আমার জীবনের সবথেকে প্রিয় মানুষটাকে নিজের করে পাই। কিছুক্ষণ পরে উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমার বড় চিন্তা হয় বাবা তোমাদের সবাইকে নিয়ে। তোমাদের এখন বয়স হয়েছে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার, তাই তাড়াতাড়ি করে একটা বিয়ে করো বাবা। তারপর নিজের প্রিয় মানুষটার সঙ্গে সুখে থেকো। আমি যতদিন বেঁচে আছি তার আগেই প্রান্তর বিয়েটা দেখে যেতে চাই। এটাই আমার শেষ ইচ্ছা বাবা। ইনশাল্লাহ সব হবে, শুধু আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আমি নিজে দায়িত্ব নিয়ে ধুমধাম করে প্রান্তর বিয়ে দেব। আরিশের কথা শুনে ওনার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আরিশের মতো একটা ছেলেকে পেয়ে বড্ড আবেগ আপ্লুত হয়ে পড়েছেন উনি। আর ভাবছেন যে এখানকার দিনেও এমন মানুষ আছেন। রাত ৩টে, গভীর রাত যাকে বলে। সকলের চোখে ঘুম থাকলেও আরিশের চোখে যেন ঘুম নেই। ঘুম কেড়ে নিয়েছে তার মনের সেই রাত জাগা উড়ন্ত পাখিটা। সেটা হয়তো ওকে দেখলেই বোঝা যাবে এই মুহূর্তের অবস্থায়। এত রাতে হয়তো তুর্য আর সাহেল নাক ডেকে ঘুমাচ্ছে। কি হচ্ছে তার কোনো কিছুরই খেয়াল নেই। দক্ষিণ দিকের দেওয়ালে জ্বলতে থাকা ডিম লাইটের বিছানা দেখে অফ করে দিয়ে এক হাতে গিটারটা ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে সাদা ধবধবে পর্দাগুলো একটানে সরিয়ে দিল। আর মুহূর্তের মধ্যে জ্যোৎস্না রাতের চাঁদের আলো চোখে পড়তেই ওই চেহারাকে উজ্জ্বল করে তুলছে। আরও এক অপূর্ব সৌন্দর্য কাজ করছে ওর মধ্যে। কোনো ছবি বা সাহিত্যকে এই দৃশ্যটা দেখলে হয়তো তাদের লিখিত চন্দ্রিমা বিলাসীর রাতে কবিতায় আরিশের স্থান দিতেন।
মাঝে মাঝে হালকা হাওয়া এসে ওদের সাদা ধপধপে শার্টটা ভেদ করে সম্পূর্ণ শরীর ছুঁয়ে যাচ্ছে। চুলগুলো বাতাসের হাওয়ায় নিজেরা নিজেদের মাঝে খেলা করায় ব্যস্ত। তাদেরকে আঙুলের স্পর্শ দিয়ে আরিশ দমিয়ে রাখতে চায় না, তাই হয়তো স্বাধীনভাবেই বিচরণ করতে মত্ত তারা। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো আজ মানিয়েছে বেশ। বেলকনির রেলিংয়ে হেলান দিয়ে গিটারের তারটাতে প্রথমবার স্পর্শ করতেই অদ্ভুত এক নেশাগ্রস্ত ছন্দের সৃষ্টি হলো, যেমনটা আরুষির হয়েছিল আরিশের গান শুনে। অ্যাকুয়ারিয়ামের মাছগুলো যেন ওর গান শোনার জন্য তাদের লাফালাফিকে দমিয়ে রাখতে পারছে না। তারাও আরিশের মতো তাদের রাত্রিবেলায় চোখের ঘুমটা হারিয়েছে অনেক আগেই। গানের তালে তালে মিউজিকটা বাজিয়েই চলেছে আরিশ। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়। বলতে বলতেই জ্যোৎস্না রাতটাও হয়তো আরিশের এই গানটা মনোযোগী হয়ে শুনেছে। গানটা শেষ হওয়ার সাথে সাথেই পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। ভোরের আগমনের আভাস। আকাশের উজ্জ্বল চাঁদটাকেও এখন বিদায় নিতে হবে, তা নিয়ে হয়তো তার আক্ষেপ। সে নিজেই যদি আর একটু সময় পেত, তাহলে হয়তো আরিশের সাথে রাত্রি বিলাস করত। গানটা শেষ হতেই আরিশ ওর ওপরে দাঁত দিয়ে নিচের ঠোঁটটাকে আঁকড়ে ধরে মুচকি একটা হাসি হেসে পকেট থেকে ফোনটা বার করে স্ক্রিনের দিকে তাকিয়ে মাতাল করা একটা হাসি দিল। ফোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমিও যেমন তোমাতে আসক্ত, তেমনি তুমিও হবে আমাতে আসক্ত। সেই দিনেরই অপেক্ষায় আমি। তোমার নেশায় আসক্ত সিজন 2 পর্ব 7। প্রায় এক সপ্তাহ হয়ে গেল প্রান্তর মা সুস্থ হয়েছেন। ওনাকে বাড়ি শিফট করা হয়েছে হসপিটাল থেকে। আরিশ ওদের ধানমন্ডির বাসায় প্রান্তর মাকে রাখতে চেয়েছিল, কিন্তু একই প্রান্ত আরিশের কাছে থেকে ওর সব দায়িত্ব আরিশেরই বলতে গেলে প্রায়, আর তার উপরে ওর মা আসলে তার একটা দায়িত্বভার আরিশের উপর চাপবে। সেই কারণে প্রান্ত ওর মাকে আরিশদের ধানমন্ডির বাসায় রাখেনি, ওর নিজের বাড়িতেই পাঠিয়েছে। তবে সঙ্গে একটা আয়া রেখেছেন ওর মায়ের দেখাশোনা করার জন্য। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রান্ত এখনও কিছুই ভাবছে না, তবুও আরিশ ওর বিয়ে দেবে। সামনে ওদের টেস্ট এক্সাম, তাই ওদের এক্সাম শেষ হলে প্রান্তর বিয়েটা দেবে বলে ঠিক করেছে আরিশ। এই এক সপ্তাহের মধ্যে আরিশের সঙ্গে আরুর খুব কমই দেখা হয়েছে, যেহেতু আরিশের কলেজে এক্সাম, সেই কারণে খুব একটা আসতে পারছে না। আর তা নিয়ে প্রিন্সিপালও কোনো সমস্যা করেনি। আর কারণ উনি জানেন আরিশ কলেজে আসলেও বা কি আর না আসলেও বা কি, ওই টপার হবে বরাবর যেমনটা হয়ে আসছে। হাতে ফোনটা নিয়ে বসে আছেন অনিকা খান, তার সামনে বসে আছেন আফজাল খান। দুজনের মুখেই চিন্তার ছাপ। ভাবছেন শুধু এটাই জানিস যে আরিশকে বিয়ের কথাটা বলবে কিভাবে। যদি কথাটা শুনে উল্টে রেগে যায় তাহলে ওকে সামলানো খুব মুশকিল। অনিকা খান ভীতু ভীতু চোখে আফজাল খানের দিকে তাকিয়ে বললেন, কথাটা কি আমাকেই বলতে হবে? তুমি বললে কি হয় না? ও আমার থেকে তোমার কথা শুনবে বেশি, জানোই তো তোমার কথা কখনো ফেলতে পারে না। অনিকা খান শুকনো গলায় ঢোক গিলে সানার দিকে তাকালেন। সানা মা, তুই বল তোর ভাইয়াকে, ও তো তোকে খুব ভালোবাসে, তোকে কিছু বলবে না, ফোনটা তুই কর। উনি সানার হাতে ফোনটা দিতে চাইলেই সানা ওখান থেকে উঠে গেল। আমার মাথা খারাপ যে আমি ওকে ফোন করে বলবো ওর বিয়ের কথা? ওর উপরে কথা বলার কোনো সাহস নেই আমার। আর সেখানে বিয়ের প্রস্তাব দেবে
তো আমার কাছে আসমান থেকে ধপাস করে পড়ার মতো অবস্থা। আফজাল খান এবার মিনতির সুরে বললেন, ফোনটা তুমিই করো, কথাটা যখন বলতেই হবে তখন দেরি করে লাভ নেই। তুমি একবার শুরু করো, তারপর আমি তোমার সাথে গলা মিলাবো, চিন্তা নেই। অনিকা খান এবার ফোনটা হাতে নিয়ে আরিশের ফোনের কাছে ফোন দিল। হাতটাও ওনার রীতিমতো কাঁপছে ফোনটা ধরে। অন্যদিন এমন হয় না, কারণ রোজ রোজ তো আর আরিশকে বিয়ের প্রস্তাব দেন না। প্রথমবার ফোনটা করতে বেশ কয়েকবার রিং হলো, তবে অপর পাশ থেকে কেউ ফোনটা তুলল না দেখে অনিকা খান একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, ও হয়তো ঠিক পড়াশোনা করছে, সামনে এক্সাম, তাই হয়তো ফোনটা ধরছে না, না হলেও ঠিকই ধরতো। দ্বিতীয়বার ফোন দিতেই বেশ কয়েকবার রিং হওয়ার পর কল কেটে যাওয়ার পূর্বেই ফোনটা ধরল আরিশ। বলো আম্মু, কিছু বলবে? উনি আমতা আমতা করে বললেন, কোথায় ছিলি আব্বু এতক্ষণ? তোকে ফোন করেছিলাম আমি। জোরোকে নিয়ে হাঁটতে বেরোচ্ছিলাম, তাই রেডি হচ্ছিলাম। আর বাইরে এখন ভালোই কুয়াশা, তো তাই আর কি। ও আচ্ছা। বেশ কিছুদিন হলো আরিশ জোরোকে ওর নিজের কাছে এনেছে। রোজ রাতে আরিশ একবার হাঁটতে যায়, তবে তুর্য, সাহেল আর প্রান্তকে যেতে বলে, তবে ওরা যায় না। বাড়ি বসে ফোন চালাতেই ব্যস্ত থাকে, সেই কারণে ও একাই যায়। আর এক্ষেত্রে জোরোই ওর পারফেক্ট হাঁটার পার্টনার ওর কাছে। তাছাড়া জোরোকে খুব ভালোবাসে আরিশ, সেই কারণে নিয়ে এসেছে। পারলে নিজের ঘরের মধ্যে থাকা অ্যাকোয়ারিয়ামটাও নিয়ে চলে আসতো, তবে অত বড় অ্যাকোয়ারিয়ামটাকে তো আর তুলে আনা যায় না, সেই কারণে আর আনেনি। কিন্তু এখন প্রায় শীতকাল, তোর যাওয়াটা কি খুব দরকার ছিল? আরিশ মুচকি হেসে বলল, এটাই আমার আসক্তি। অনিকা খান কিছু বুঝতে না পেরে বললেন, কি বললি? কিছুই তো বুঝলাম না। আরিশ মুচকি হেসে বলল, কিছু না। ও, তা তুমি কি এখন কিছু বলবে? না হলে আমি তোমাকে পরে কল ব্যাক করতাম আর কি। তিনি উত্তেজিত হয়ে বললেন, না না, কোনো দরকারি কথা নেই, এমনি কল দিছিলাম আর কি। ওকে। কল কেটে দিতে আফজাল খান রাগী চোখে তাকালেন। ছেলেটা তো জিজ্ঞাসা করছিল যে তুমি কিছু বলবে কি না, তা কেন মিথ্যা কথা বললে যে তোমার কিছু বলার নেই? আরে ও এখন বাড়ি থেকে বের হচ্ছে, তাই এখনই বললে যদি মেজাজটা বিগড়ে যায়, তাহলে না জানি রাস্তার লোককে বেধড়ক পিটিয়ে দেয়। আমাকে তো জনগণের কথাও ভাবতে হবে, তাই না? অনিকা খানের ফাজলামি করা কথাগুলো শুনে আফজাল খান হতাশ হয়ে আর কিছু না বলে রুমে ফিরে গেল। সমস্ত চিন্তার ভার এসে পড়ল এখন অনিকা খানের মাথায়। কিভাবে যে উনি কথাটা আরিশকে বলবে সেটাই বুঝে উঠতে পারছেন না। জনশূন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরিশ আর জোরও। শীতের রাত, তাই রাস্তায় মানুষজনের খুব একটা দেখা মিলবে না। অন্যদিন যখন হাঁটতে আসে তখন খালি হাতেই আছে, তবে আজকে জোরও ওর সাথে প্রথম এসেছে, তাই গিটারটা নিয়ে এসেছে। তাছাড়া ওরা বন্ধুরা মিলে যখন আসতো তখন প্রায় গিটারটা নিয়ে আসতো, কারণ ওরা আরিশের গলায় গান শুনতে খুব ভালোবাসে। আর দিনের শেষে যদি আরিশের গলায় একটা গান দিয়ে তা না শেষ হয় তাহলে তো জমে যায়। ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসেছে। রাস্তার ধারে যেখানে বড় ঝিলটা রয়েছে সেখানে পাঁচিল দিয়ে রেলিং করে দেওয়া, আর পাশে বসার জন্য অনেক জায়গা রয়েছে। জোরও ক্লান্ত হয়ে গেছে, সেখানেই বসলো ওরা। সাথে গিটার এনেছে আরিশ, আর এই মুহূর্তে একটা গান হলে মন্দ হয় না। জোরও আরিশের পাশে বসে আছে শান্ত হয়ে। আরিশ গিটারটা নিয়ে গান ধরলো। আমি একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত, একটা তুমি আছো বলেই ভালো আছি এত, একটা তুমি আছো বলেই ভালো আছি এত। আরুষিও একটু রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। আজ ওর টিউশনি, তাই সেখান থেকে ফিরছে। অন্যদিন গাড়ি করেই ফেরে,
তবে আজ মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় মাঝ রাস্তায় নিজে নিজে একা হেঁটে আসছে। আর তাছাড়া যেখানে গাড়িটা খারাপ হয়েছে সেখান থেকে আরুর বাড়ি বেশি দূরে নয়। এখন রাত 9:30 বাজে প্রায়। অন্যদিন 8টা বাজলেই বাড়ি পৌঁছে যায়, তবে আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা সুরেলা কণ্ঠ কোথা থেকে ওর কানে ভেসে আসতেই আরুষি থমকে গেল। গানটা শোনার জন্য যতই এগিয়ে যাচ্ছে ততই যেন নেশাগ্রস্ত হয়ে পড়ছে আরু। আরিশের গান শুনে যেমনটা আসক্তি তৈরি হয়েছিল ওর মাঝে, ঠিক তেমনটাই অনুভূতি কাজ করছে এখন। যতই এগিয়ে যাচ্ছে ততই যেন গানটা আরও বেশি শুনতে ইচ্ছে করছে। হঠাৎ করে আরিশ শুনতে পেল কোনো এক মেয়েলি কণ্ঠের চেঁচামেচির আওয়াজ। তা দেখার জন্য পাশ ফিরে দেখতেই দেখলো একটা মেয়ে দৌড়ে দৌড়ে আসছে ওর দিকেই আসছে, আর জোরও মেয়েটাকে তাড়া করছে। অনেকটা দূরেই রয়েছে বলে ওর কাছে আরুর মুখটা স্পষ্ট নয়। বাঁচাও কথাটা বলতেই আরিশের কাছে ছুটে এসে আরিশকে জড়িয়ে ধরল অরু। আরুর মাথাটা আরিশের বুকে, বড় বড় শ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে আরু। না পেরে নিজের মাথাটা সম্পূর্ণরূপে আরিশের বুকে রাখলো। হাত দিয়ে আরিশের কোটটা শক্ত করে চেপে ধরে রেখেছে, যেন ছাড়লে আরিশ পালিয়ে যাবে। জোরও পিছন থেকে ঘেউ ঘেউ করছে, আর আরু আরিশের জ্যাকেটটা খামছে ধরে রেখেছে, আর চোখ মুখ খিচে রেখে দিয়ে আরিশের বুকে মাথা রেখে দিয়েছে। আরিশ একটা টেডি স্মাইল দিল। হঠাৎ জোরও আরুর পায়ের কাছে মুখ নিয়ে আসতেই আরু আরিশকে আঁকড়ে ধরল। দেখে যেন বহু যুগ পরে আজকে ফিরে পেয়েছে আরিশকে। আরিশ ইশারায় জোরোকে কিছুটা দূরে সরে যেতে বলতেই জোরও আরিশের ইশারা বুঝে কিছুটা দূরে সরে গিয়ে চুপ করে থাকলো। অনেকক্ষণ হয়ে গেল, জোরো শান্ত হয়ে গেছে, তবে আরু এখনো ভয়ে আরিশকে ছাড়ছে না। আরিশ প্যান্টের পকেট থেকে হাতটা বার করে হাতটা সামান্য উঁচু করে ঘড়ির দিকে একবার চোখ রাখলো। তারপর বলল, এই যে ম্যাডাম, শুনছেন? বিগত 8 মিনিট ধরে আপনি আমাকে এভাবেই জড়িয়ে ধরে রেখেছেন, তা ছাড়বেন না নাকি ভালো লাগছে এভাবে থাকতে? আরিশের কথাটা শুনে আরও বুঝতে পারল যে ও এতক্ষণ ধরে আরিশকে জড়িয়ে ধরেছে। এভাবেই জড়িয়ে ধরে কত যে সময় পার করেছে তার খেয়ালটুকুও নেই। তবে যতক্ষণ ও আরিশের সংস্পর্শে ছিল ততক্ষণ নিজেকে সেফ ফিল করেছে। আরও থতমত খেয়ে বলল, আপনার এই বেয়াদব কুকুরটার জন্য এরকমটা হলো, না হলে আমার কোনো শখ ছিল না এতক্ষণ ধরে আপনাকে জড়িয়ে ধরে থাকার। জোরও যেন আরুর কথা বুঝতে পেরে আরুর কাছে এসে ঘেউ ঘেউ করতেই আরু ভয় পেয়ে পুনরায় আরিশকে জড়িয়ে ধরল, আগের তুলনায় আরো বেশি শক্ত করে। এবার ভয়ে আরুর চোখের জল চলে এলো। চোখের জলটা চোয়াল বরাবর গড়িয়ে পড়ছে, আর আরিশের টি শার্টটা ভিজে যাচ্ছে ক্রমাগত। আরু কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আপনার এই কুকুরটাকে সরান এখান থেকে, আর আমাকে প্লিজ বাড়িতে দিয়ে আসুন। আরিশের জ্যাকেট খামচে ধরে, কিন্তু আমি তো জানি যে কেউ একজন বলেছিল আমাকে তার বাড়ির ঠিকানা বলার প্রয়োজন বোধ করে না। সো হোয়াট ক্যান আই ডু? আমি বলছি তো, আপনি প্লিজ আমাকে বাসায় দিয়ে আসেন, আর এইটুকু কুকুরটাকে আমার কাছ থেকে সরান। আগের তুলনায় আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে। তা আপনি ছাড়লে তারপর তো আপনাকে আমি বাড়িতে গিয়ে আসবো নাকি এভাবেই সারা রাত হাঁটবেন আমাকে জড়িয়ে ধরে? আরু আরিশকে ছেড়ে চোখটা মুছে আরিশের একপাশে দাঁড়ালো, একদম জোরোর অপোজিটে, যাতে জোরো ওর কাছে আসতে না পারে। আরও আগে কখনো কুকুরকে এত ভয় পেত না যতটা না এখন পায়। একবার ওর ছোটবেলায় ওদের বাড়িতে একজন গেস্ট এসেছিলেন সঙ্গে কুকুর নিয়ে। কুকুরটা বিদেশি আর দেখলেও বেশ কিউট ছিল, তাই সেই কুকুরকে আদর করতে গিয়ে সেই কুকুরটা ওকে কামড় দিয়েছিল। তারপর থেকে কুকুরের প্রতি ওর যত ভয়। কি হলো, চলুন, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আমাকেও তো আমার বাসায় ফিরতে হবে, তাই না? আগে আপনি চলুন, তারপর আমি আপনার সাথে
যাচ্ছি। আরিশ আর কিছু না বলে হাঁটতে শুরু করলো। আর ওর পাশে হেঁটে যাচ্ছে, তবে প্রচণ্ড ভয় লাগছে মনে। মাঝে মাঝে আরিশকে পার করে উঁকি মেরে দিচ্ছে যে জোরও ওর থেকে ঠিক কতটা দূরে আছে। সমস্যা কি? এভাবে উকি ঝুঁকি মারছেন কেন? এরকম করলে তো জোরও আরও আপনার দিকে তেড়ে আসবে। আর সে এবার কাঁদো কাঁদো হয়ে বলল, আপনার হাতটা আমি একটু ধরতে পারি, যদি কিছু মনে না করেন? আসলে আমার খুব ভয় লাগছে। বাট বাই দ্য ওয়ে, আমি আপনাকে এতটা হেল্প করতে যাব কেন বলুন তো? মানে আপনাকে এতটা পথ পায়ে হেঁটে আপনার বাড়ি অবধি আপনাকে পৌঁছে দিয়ে আমার কি লাভ হবে বলতে পারেন? আরও কাঁচুমাচু ফেস করে বলল, একটা অসহায় মেয়েকে এত রাতে একটু বাড়িতে আসবেন, তাতে আবার লাভ ক্ষতি দেখছেন? কেমন মানুষ আপনি? আরশি এবার আরুষির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তাহলে আপনি আপনার মতো বাসায় একা একা যান, আর রাস্তায় জোরোর মতো আরও 20খানা কুকুর আছে, তাই বলছিলাম আর কি। কথাটা শুনে আরও খুব ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, কি 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 চান আপনি? আরিশ পাগলা করা একটি হাসি দিয়ে বলল, যা বলবো যে কোনো মূল্যে আপনাকে দিতে হবে। যা চাই তাই দেবেন তো আপনি? কি চাই আপনার? তোমাকে চাই। কথাটা শুনে আরুর চোখ দুটো বড় বড় হয়ে গেল। তাড়াতাড়ি আরিশের কাছ থেকে কিছুটা দূরে সরে এসে বলল, এসব কি বলছেন আপনি? আমাকে চাই মনেটা কি? মানেটা কি? হো হো করে হাসতে হাসতে বলল, আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে চাইবো? লাইক সিরিয়াসলি? বইয়ে গেছে আমার আপনাকে চাইতে। আমি তো চাই আপনি একদিন আমার বাড়িতে এসে আমার বেডরুমটা সযত্নে পরিষ্কার করে দেবেন, যেটা সবসময় পরিষ্কারই থাকে। আরও সে এবার আরিশের কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল। তারপর একটু ঝাঁজ নিয়ে বলল, আপনার ঘর আমি কেন পরিষ্কার করতে যাব? হ্যাঁ, আর তাছাড়া আমাকে দেখে কি আপনার কাজের বুয়া বলে মনে হয় যে আমি আপনার ঘর পরিষ্কার করতে যাব? ওকে, ঠিক আছে, তাহলে আপনি একাই বাড়ি চলে যান, আর মাঝ রাস্তায় আপনাকে কিছু হলে আমাকে কিছু বলতে আসবেন না। বলে আরিশ যখন চলে যেতে যাবে, আরু তখন আরিশের হাত দুটো আঁকড়ে ধরল। এই না, আপনি যাবেন না, আমি তো মজা করে বলছিলাম, মুখে মিথ্যা হাসি ফুটিয়ে। আচ্ছা, আপনার কথা রাখতে আপনার বেডরুম আমি একদিন পরিষ্কার করে দেব, তবে আপনি আপনার বেডরুমে আমাকে ঢুকতে দেবেন? মানে আপনি তো কাউকে অ্যালাউ করেন না। আরিশ ভ্রুকুচকে বলল, আমার বউ ছাড়া ওই ঘরে কাউকে ঢোকানোর ইচ্ছে আমার নেই, তবে কাজটা তো আপনাকে দিয়েই করাতে হবে, তাই। আর সবসময়ের জন্য তো ঢুকতে দিচ্ছি না, একদিনের জন্যই দিচ্ছি, জাস্ট টু ক্লিন মাই রুম, নাথিং এলস। আরুষি মাথা নিচু করে বলল, ওকে, এবার কি আমরা যেতে পারি মিস? তবে আমার নাম মিস নয়, আমার একটা সুন্দর ধাম আছে। আমার নাম বিনতে আরশি রহমান, সবার আরও বলেই ডাকে। আপনার নামটি সুন্দর নাকি বিশ্রী তা কি আপনি ঠিক করবেন? হোয়াট এভার। আরও আরিশের কাণ্ড দেখে মুখ ভাঙালো। এই প্রথম আরও এমন কাউকে দেখছে যে ওকে সম্পূর্ণরূপে ইগনোর করছে। এর আগে কেউ এমনটা করেনি এবং সবার সঙ্গে ওর কথা বলার জন্য উতলা হয়ে যায়, কিন্তু আরিশ তেমনটা নয়। স্যার, রাস্তায় আরও আর কিছু বলেনি। সারা রাস্তায় আরও আর কিছু বলেনি। প্রায় 15 মিনিট হাঁটার পর ওরা আরুষির বাড়ির সামনে চলে আসতেই আরও বেশি কিছু না ভেবে দৌড় দিল বাড়ির দিকে। আরিশ ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা আঁকড়ে ধরে মুচকি মুচকি হাসছে। বিপরীত পথে হাঁটতে হাঁটতে ফোনটা বার করে কল দিল। বাড়িতে ঢুকেই আরও দৌড়ে ওর বিছানায় গিয়ে ব্যাগটা রেখে ওখানে বসে পড়ল। আজকেও যা ভয় পেয়েছে তা বলার বাহিরে। হঠাৎ করে ব্যাগের ভিতর ফোনটা বাজতেই ফোনটা বার করে দেখল আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা ধরতে অপর পাশ থেকে বলতে লাগলো, কাউকে বাড়ি পৌঁছে দিলে থ্যাংক ইউটুকু যে বলতে হয় সেটুকু বোধহয় আপনার ডিকশনারিতে নেই। হঠাৎ আরিশের গলার আওয়াজ শুনে থতমত খেয়ে গেল আরু। আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে?
নাম্বার পেলাম কোথা থেকে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। আপনি আমাকে থ্যাংক ইউ জানালেন না, সেটা ইম্পর্ট্যান্ট। কেউ হেল্প করলে তাকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না নেক্সট বার। আর যদি বলেন নাম্বারটা কোথা থেকে পেয়েছি, তাহলে আমি বলবো কলেজ থেকে পেয়েছি, কারণ নতুন ব্যাচে স্টুডেন্টদের সব দায়িত্ব আমাদের উপর, তাই ফোন নাম্বারগুলো ফোনে সেভ করাই থাকে, তাই সেখান থেকে আপনার নাম্বারটা খুঁজে নিতে অসুবিধা হলো না। না হলে আমি আমার ফোনে আপনার নাম্বার কেন রাখতে যাব? আই এম নট আ সাইকো বলে ফোনটা রেখে দিল। আয়েশের গলায় সাইকো কথাটা শুনেই আরুষির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অদ্ভুত এক আসক্তি আছে আরিশের কথার মাঝে, যা শুনলে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে আরুর। স্টোরি তোমার নেশায় আসক্ত, পার্ট 9। আরু আজকে বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছে। অন্যদিন ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় সানার জন্য, কারণ যতক্ষণে ও ঘুম থেকে ওঠে ততক্ষণে সানা কলের পল করেই যায় ওকে রেডি হওয়ার জন্য। আর ঘুমের মাঝে বারবার কল আসলে তা অত্যন্ত বিরক্তিকর একটা অনুভূতি। সেই কারণে আরুষি নিজের প্রিয় ঘুমের আত্মসম্মান বিসর্জন না দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে রোজ। রাতে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ ও হলো চিরকালের ফাঁকিবাজ। পড়তে বসতে ইচ্ছে করে না ওর। রাতে টিউশন থেকে ফিরে কোনো রকম পড়াগুলো একবার চোখ বুলিয়ে ফোন নিয়ে বসে যায়। ওর এসব কাজে ওর বাড়ির লোক সকলেই অভ্যস্ত প্রায়। বলতে গেলে ওনারাও হাঁপিয়ে গেছেন এসব দেখে। তবে এসব ব্যাপার যেন আরও গায়ে মেখে নেয় না খুব একটা। তবে রেজাল্ট যে খুব খারাপ হয় তেমনটাও নয়। প্রায় 75 কিংবা 78% চলে আসে, তাতেই ও খুশি। বিছানা থেকে উঠে বসেছে, তবে ঘুমটা যেন আজকে এখনও ছাড়ছে না। কালকে রাতেও বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ওর আলাদা বাবুসোনা থাকলে তখন হয়তো অন্যরকম কিছু হতো। কালকের কোনো ঘটনা আরু ওর মাকে বলেনি, এমনকি আরিশ যে ওকে এতটা রাস্তা বাড়ি পৌঁছে দিয়ে গেছে সেটাও বলেনি। বললে হয়তো ওর মা হাজারখানা প্রশ্ন করে বসতো সেই কারণে। অন্যদিন যেখানে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, আজকে আরও সেখানে আধ ঘন্টা সময় পার করলো আলসেমি করে। ও জানে যে আজকে প্রথম ক্লাসটা নির্ঘাত মিস করবে। তাতে কি, ওর প্রিয় ফোনটা তো আছে ওর সাথে। আর আজকে আবার সানাও যাবে না। আরও একটা নর্মাল গাউন পরেছে, আর সাথে জিন্সের প্যান্ট। স্ট্রেট চুলগুলো ছেড়ে দিয়েছে, যেগুলো কাঁধ ছাড়িয়ে কোমর অবধি পড়েছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, আর কানে একটা নর্মাল ঝুমকো পড়েছে, আর হাতে নীল রঙের কাচের চুড়ি পরেছে। কাঁধে ব্যাগটা নিয়ে নিচে নেমে এলো ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে একবার কামড় দিতেই ওর মায়ের প্রশ্ন ছুটে এলো ওর দিকে, কিরে, ড্রাইভার বলল তুই নাকি কালকে একা একা হেঁটে বাড়ি এসেছিস, এটা কি সত্যি আরু? হ্যাঁ সত্যি। আরমান সাহেব ধমক দিয়ে বললেন, এইগুলো কি ছেলে খেলা পেয়েছো তুমি? এত রাতে একলা একটা মেয়ে কিভাবে আসলে? তো কি হয়েছে, আমি যথেষ্ট বড় হয়েছি, একা আসতেই পারি। এতে কোনো প্রবলেম আছে তা আমি দেখছি না। আর ওর মা এবার জোরে ধমক দিয়ে বললেন, আজকালকার সমাজ নিয়ে তোর কোনো ধারণা আছে যে এসব কথা বলছিস? যদি তোর কোনো একটা বিপদ হতো তাহলে কি হতো বলতো? এদিকে আরমান সাহেব আর এদিকে আরুর মা দুজনে মিলে সমান তালে আরুকে বকেই যাচ্ছে। তাই আরু এবার বাধ্য হয়ে বলল, আমি একা আসিনি, উনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে সেফলি। ওনারা দুজনে অবাক হয়ে একসঙ্গে বললেন, কে কে আবার? তোমার প্রিয় কলিজার বান্ধবী, আই মিন আনিক আন্টির ছেলে, কি যেন নাম ওনার?
হোয়াট এভার, আমার জানার কোনো ইচ্ছে নেই, বলে আরিশকে হাজারো বকা দিতে দিতে বেরিয়ে গেল আরু। আরু চলে যেতেই আরুর মা মুচকি মুচকি হাসলেন। কি গো, কিছু বুঝলে? আমার তো মনে হচ্ছে এখন ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। আমি আজকেই আনিকার বাড়িতে গিয়ে ওকে খবরটা দেব। আরমান সাহেব অবাক হয়ে, খবর দেওয়ার জন্য বাড়িতে যাওয়ার কি দরকার, ফোনে বললেই তো হয়। আরে তুমি বুঝবা না, এত বড় খুশির খবর ওর বাড়িতে না গিয়ে বললে হয়? দুজনে একসাথে গলা মিলাবো না? বলে উনি হাসতে হাসতে নিজের মনে কিছু বিড়বিড় করতে করতে রুমে চলে গেলেন। আরমান সাহেব বিড়বিড় করে বললেন, বান্ধবীর সাথে দেখা করার সুযোগ পেলেই হয়। যেমনটা আরও ভেবেছিল ঠিক তেমনটাই হলো। ভার্সিটিতে ঢুকতে প্রায় 20 মিনিট লেট করেছে ও। ক্লাস 40 মিনিটের হয়, তার মানে এখনও ওকে একা একা আরও 20 মিনিট বসে থাকতে হবে। তাই আর অপেক্ষা না করে ভার্সিটির কিছু সবুজ ঘাসের ওপরে ফোনটা নিয়ে বসে পড়ল। পারলে ঘাসের উপর শুয়ে পড়ে, শুধু মান সম্মানের খাতিরে তা করছে না। ফোন পেলে আর কিছু চাই না ওর। ইউটিউবটা অন করে এখন হরিড হান্ড্রি দেখছে আরও। এই কার্টুনটা ওর বড্ড বেশি পছন্দের। সেখানে হেনরি নামক চরিত্রের সাথে নিজের অনেক মিল খুঁজে পায় বলেই হয়তো বেশি ভালো লাগে ওর কাছে। হেনরি নিজেকে যেমন পৃথিবীর সব থেকে বদমাইশ আর দুষ্টু বলে মনে করে, তবে আরুষি সরাসরি নিজেকে তা মনে না করলেও মাঝে মাঝে ওর মন থেকে এমনটাই ফিল আসে। বেশ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছে, আর ভিডিওটার প্রত্যেকবারের ঘটনার সাথে আরুর মুখের রিয়াকশনটাও কেমন চেঞ্জ হচ্ছে। কখনো বা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, আবার কখনো বা হ্যান্ড্রির জন্যে দুঃখ পাচ্ছে। হঠাৎ পাশ দিয়ে একটা মেয়ের জোরে দৌড়ে সামনের দিকে ছুটে যেতেই মনোযোগে কিছুটা হলেও ব্যাঘাত ঘটল। একবার ফোন থেকে চোখ সরিয়ে পেছনে তাকিয়ে দেখল একটা মেয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে ওদের রুমের সামনে। হয়তো প্রফেসর স্ট্রাইকলি রুমে ঢুকতে বারণ করেছে লেট হওয়ার জন্য, তবে আরও এমনটা করেনি। ঢুকতে দেবে না ও জানে, তাই আর ঢোকার চেষ্টাও করে দেখেনি। আবার মেয়েটার থেকে চোখ সরিয়ে পুনরায় ফোনের দিকে মন দিতেই হঠাৎ মনে হলো পাশে কেউ থপ করে বসে পড়েছে। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখল ওই মেয়েটি ওর পাশে এসে বসে আছে, মুখটা কাচুমাচু করে। কি হয়েছে, এমন করে আছো কেন? জানি রুমে ঢুকতে দেয়নি, তাই না? তোমাকেও দেয়নি রুমে ঢুকতে? আরে না, আমি তো নিজেই ঢুকিনি। আমি জানি উনি অপমান করবেন, আর তাই ওনার কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই। তুমি তো বেশ বুদ্ধিমান, যদি আমারও এমন বুদ্ধি থাকতো। সে তো আমি হবই। বাই দ্য ওয়ে, তোমাকে আজকে আমি ফার্স্ট দেখছি। ও, আমি তিথি। আর তুমি? আমি আরুষি, আরু বলে ডাকতে পারো। ক্ষণিকের আলাপেই দুজনের বেশ বন্ধুত্ব হয়ে গেল। আরও খুব সহজেই কারো সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারে, কিন্তু সেটা সবার সাথে করে না। দুজনে বেশ কিছুক্ষণ বকবক করার পর ক্লাসরুমের দিকে এগিয়ে যেতেই হঠাৎ আরও থেমে গেল। ওর চোখ গেল দূরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, যার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে, আর আরিশ সযত্নে তা মুছে দিচ্ছে। মুহূর্তের মধ্যে যেন ঝটকা খেলা আরও। হয়তো এমনটা দেখার জন্যেও প্রস্তুত ছিল না। কি হলো, তুই দাঁড়িয়ে পড়লি যে? ক্লাসে যাবি না? চল, না হলে কিন্তু মিস হয়ে যাবে। ক্লাসে তো যাবই, তার আগে একটা পিক তুলে নেই, বলে ব্যাগ থেকে ফোনটা বার করে আরিশ আর মেয়েটির একসাথে পিক তুলে নিল বেশ কয়েকটা।
এগুলো কি হবে? আর কার পিক তুললি? মিস্টার অভদ্রের পিক। হায় মেরি জান, মেরি প্রাণ মিস্টার অভদ্র। ক্লাসরুমের মধ্যে বসে আছে আরও, আর নিজের মনে মনে ভাবছে আনিকা আন্টির এই গুণধর পত্র প্রেম করে তা আম্মুকে জানাতে হবে, তাহলে আম্মু ওনার সম্বন্ধে ভুল ধারণাটা ভেঙে যাবে। এটা বুঝবে যে যতটা ভদ্র আর মহান মনে হয় ততটা নয়। আর কালকে আমাকে ওভাবে ভয় দেখানো, হা, আর ঘর পরিষ্কার, নেভার। কথাটা এখন আনিকা আন্টি আর আম্মুর কানে পৌঁছে দিলেই কেল্লা ফতে। ইয়াহু, ইউ আর গ্রেট আরু। কী রে, মনে মনে এত হাসছিস কেন তুই? আরে কিছু না, এমনি হঠাৎ একটা জিনিস মনে পড়তেই বেশ হাসি পেল। আচ্ছা, তুই আবার একটু পড়াশোনা কনসেন্ট্রেট কর। বাই দ্য রাস্তা, তুই কি খুব পড়াকু স্টুডেন্ট? যদি এমনটা হয়ে থাকিস তাহলে তোর সাথে আমার আড়ি, কারণ আমি এত পড়াশোনা করি না। আরে তুমি কেঁদো না, তোমার মতো এই পিচ্চি বোনটার চোখের জল দেখে কিন্তু খারাপ লাগছে আমার। আচ্ছা, আমি সাহেলকে অনেক কথা শোনাবো, আগে বাসায় যাই। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আপনি কিন্তু কিচ্ছু বলবেন না ওকে, আর দোষটা তো আমারই। আচ্ছা, সে না হয় কিছু বললাম না, তবে এভাবে মান অভিমান করে আর কতক্ষণ? ও তো রাগ করেছে ভাইয়া, আমি কি করব বলুন তো? আমার কাছে এই সমস্যার সহজ সমাধান আছে, তুমি চাইলে বলি। ভাইয়া, আপনাকে কি আবার নতুন করে সব বলতে হবে? আরিশ মুচকি হেসে বলল, না থাক, তবে এখন তুমি ওর সামনে গিয়ে মুচকি একটা হাসি দেবে, আর তারপরে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরবে, আর ছাড়তে চাইলেও ছাড়বে না, ঠিক আছে? মেয়েটা মুচকি হেসে বলল, ওকে ভাইয়া, আর বরাবরের মতো ধন্যবাদ। কথাটা বলে মেয়েটা চলে গেল। আরিশ মুচকি হেসে প্রিন্সিপালের রুমে ঢুকে গেল। আজকে ও কলেজে এসেছে কারণ প্রিন্সিপাল একবারে এক্সামের আগে ওকে দেখা করতে বলেছিলেন, সেই কারণে। এসে তোহাকে কাঁদতে দেখে জানতে পারল যে সাহেলের সাথে ঝামেলা হয়েছে কাল রাতে। তোহা কল রিসিভ করেনি এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তারপরে তোহা কাঁদতেই আরিশ ওর চোখের জল মুছে দিল। আর সাহেল আর তোহা ওদের দুজনের মধ্যে যতবার ঝগড়া হয়েছে ততবারই সমাধান করেছে আরিশ। তোহা আরিশকে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে আর ওকে খুব মান্য করে। স্টোরি তোমার নেশায় আসক্ত, পার্ট 10। শেষের ক্লাসটায় আরু যেন আর বসে থাকতে পারছে না। ওর মনটা আনচান করছে বাড়ি যাওয়ার জন্য, গিয়ে ওর আম্মুকে কখন ছবিটা দেখাবে আর আরিশের নামে গোটা কতক বাণী শুনিয়ে দেবে। আর এটাও ঠিক করে রেখেছে যে কথা বলার শেষে একটা ডায়লগ দেবে, যাতে নিজেকে একটু সেরা প্রমাণিত করা যায়। তোমরা সব সময় আমাকে নিয়েই বলো, দেখো এখন উনিও ধোয়া তুলসী পাতা নয়, ওনার থেকে তোমার মেয়ে আরুষি অনেক ভালো। আল্লাহ এসি লড়কি সবকো দে। কথাগুলো মনে মনে আরু যতবার ভাবছে ততবার ভেবেই যেন তিরিং বিড়িং করে লাফাতে ইচ্ছে করছে ওর। আর বারবার ওর মায়ের মুখের রিয়াকশানটা ভাবার চেষ্টা করছে যে ছবিটা দেখে ওর মায়ের রিয়াকশানটা ঠিক কেমন হবে। বাম হাতটা বেঞ্চের উপর রেখে ডান হাত দিয়ে অস্থিরতায় বেঞ্চের ওপর ডান হাতের আঙ্গুলগুলো বারবার তিরিং বিড়িং করে লাফাচ্ছে, যেমনটা তবলা বাজানোর সময় হয়। ওর অস্থিরতা দেখে তিথি না পেরে বলেই ফেলল, কী রে তুই এমন করছিস কেন? কোনো কিছু নিয়ে চিন্তিত? ক্লাসে তো তোর একদম মনোযোগ নেই। আরও বিরক্তি নিয়ে বলল,
এই টাকলুটার ক্লাসটা যে কখন শেষ হবে বুঝতেই পারছি না। এভাবে কেউ বলে? নাউজুবিল্লাহ। আরু মুখ টিপে হেসে বলল, পরে এই নাউজুবিল্লাহ যদি আউজুবিল্লাতে চেঞ্জ না করছি তো আমার নামও আরু নয়। আমার সাথে আর 2 দিন থাক, সব ঠিক হয়ে যাবে। তিথি অবাক চোখে ওর দিকে তাকালো, কিন্তু ততক্ষণে অলরেডি ক্লাস শেষ। টিচার রুম থেকে বেরিয়ে যাচ্ছেন। আরু ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, কত % মার্কস পেয়েছিস ফাইনাল এক্সামে? তিথি মাথা নিচু করে বলল, 70%। আরু একটু ভাব নিয়ে বলল, সারা বছর আমি ফাজলামো করে ফাইনালে গিয়ে 78% নাম্বার নিয়ে আসি। নট সো গুড নাম্বার, বাট আমি এতেই খুশি। বলছি তো 2 দিন আমার সাথে থাক, সব কিছুর সাথে মানিয়ে শিখে যাবি। তিথি হঠাৎ অন্যমনস্ক হয়ে বলল, আল্লাহ সব কিছুর একটা ব্যবস্থা করে রাখে, তাই একদিন এমন একজন আসবে যে তার জন্যে তুই নিজেকে নিজেই চেঞ্জ করে ফেলবি। আরও লাফাতে লাফাতে বলল, কার এমন একদিন আসতো? তাহলে আমার নিজেকে আর নিজেই পাল্টাতে হতো না, সে চেঞ্জ করে নিত। বাট আমি তো জানি এমন কেউই আসবে না যে তার নিজের জন্য নিজেকে আর পাল্টাতে হবে। বাট আমি নিজেকে চেঞ্জ করতে চাই, তারই হতে চাই, কিন্তু সেটা কবে? অনলি আল্লাহ নোজ। এই বলে আরও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। তিথির হাত ধরে ভার্সিটির গেটটা পার করতে না করতেই ততক্ষণে তিথির বাড়ির অ্যাড্রেসটাও আরও জানা হয়ে গেছে। তিথির বাসা আর ওর বাসার 15 মিনিট লাগে। তাই দুজনে ঠিক করলো এবার থেকে একসঙ্গে বাড়ি যাবে। গেট পার করে বাইরে গিয়ে দাঁড়াতেই দেখলো আরুর বাসা থেকে গাড়ি পাঠিয়েছে। চল আমার সাথে, আবার গাড়িতে করে তোকে বাসায় লিফট দিয়ে দিচ্ছি। ওকে চল। গাড়িতে উঠে আরু ড্রাইভারকে বলল, পলাশ, তোকে এর পরদিন থেকে আর আসতে হবে না। কেন আরু আপি, আমি কি কোনো ভুল করে ফেললাম? আমি আমার এই ফ্রেন্ডের সাথে বাসায় যাব রোজ, তাই। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বলছি সেটাই ফাইনাল। এটা আবার বাসার কাউকে বলার দরকার নেই। আপি, তবুও কেমনে কি? তোর জিওএফটা কিন্তু নেই ইচ্ছে করে ওর সাথে ঘুরতে যেতে। পলাশ লজ্জা পেয়ে গেল। থাক থাক, আর লজ্জা পেতে হবে না, আমি সব জানি। রোজ বিকালে এই গাড়ি করে ওকে নিয়ে ঘুরতে যাবি, ঠিক আছে? আচ্ছা আপি, বাট হ্যাঁ, বাড়িতে কিন্তু কেউ যাতে না জানে, জানলে তোর খবর আছে। বাড়ি ফিরে আরও গাড়ি থেকে নেমেই ছুটল বাসার ভিতরে। ও খুব এক্সাইটেড এই ছবিগুলো নিয়ে। তার যত তাড়াতাড়ি সম্ভব ওর আম্মুকে দেখানোর জন্য ভীষণ উত্তেজিত। বাড়িতে ঢুকেই চেঁচাতে লাগলো, আম্মু, আম্মু, কোথায় তুমি? তোমাকে আমি আজ এমন কিছু দেখাবো যা দেখলে তুমি পাগল হয়ে যাবে। আম্মু, কোথায় তুমি? আরমান সাহেব নিজের রুম থেকে বেরিয়ে এসে বললেন, তোর আম্মু তো একটু তোর আনিকা আন্টির বাসায় গেছে, এখনও ফেরেনি, মানে আসতে হয়তো লেট হবে। কি বলবি? কি বলবো নি, বাড়িতে নেই মানে? আম্মু এখন বাড়িতে না থাকলে কি করে হবে? জানিস তো, আসলে আর ফিরতে চায় না। আরও চিন্তায় পড়ে গেল কথাটা শুনে। তারপর মাথায় অনেক আইডিয়া চলে এলো। আরও প্রথমে কথাটা শুনে অবাক হলেও হঠাৎ মাথায় একসাথে অনেক কিছু ভাবনা চিন্তা ঘুরতেই জোরে বলে উঠল, আচ্ছা আমিও আসছি, বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? ওই যে আনিকা আন্টির বাড়ি। মেয়েটাও হয়েছে মায়ের মতো, বলে উনি খবরের কাগজটা নিয়ে পড়তে বসে গেলেন। আরও যাচ্ছে আর ভাবছে, যাক ভালোই হলো,
একসাথে দুজনকেই বলা যাবে, একসাথে দুজনে মুখের রিয়াকশানটা দেখতে পারবো। ওয়াও, এর থেকে সুন্দর মোমেন্ট আর কি হতে পারে। আল্লাহ, তুমি গ্রেট, আমাকে কত ভালোবাসো আর কত হেল্প করো। আন্টি, ছবিগুলো আমি আজকেই কলেজে তুলেছি, আর সানা গেলে ওই দেখতে পেত, আর আমি আজ না গেলে তো জানতেই পারতাম না যে আরিশ ভাইয়ার মতো মানুষও প্রেম করে। বাবা, ওনারও গার্লফ্রেন্ড আছে, ভাবা যায়। আরিশের গার্লফ্রেন্ড আছে কথাটা শোনার থেকেও উনি আরও বেশি অবাক হলেন যখন আরু আরিশকে ভাইয়া বলে ডাকলো। কি বললি তুই মামুনি? ভাইয়া? কে তোর ভাইয়া? আমি তো আরিশ ভাইয়ের কথা বলছি। ওকে ভাইয়া বলবি না একদম। কেন? ভাইয়া বললে সমস্যা কি? আর ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো? আরে তুই ছাড় না। আরও তুলে এনেছে ছবিগুলো, এগুলো ভালো করে দেখ। ওখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে আরিশ মেয়েটার চোখের জল মুছে দিচ্ছে। তাহলে সত্যিই কি আরিশের সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে? কথাটা বলে দুজন দুজনের দিকে মুখ করে তাকালো। আনিকা খান এবার রেগে গেলেন। তাড়াতাড়ি করে আরিশের কাছে ফোন দিলেন। ভার্সিটি থেকে কিছুক্ষণ আগেই বেরিয়েছে আরিশ। তুর্য ড্রাইভ করছে, আর ওরা তিনজন বসে আছে গাড়িতে। হঠাৎ ফোন আসছে। ফোনটা ধরতেই দেখলো ওর মায়ের ফোন। তা দেখেই মুখে হাসি ফুটে উঠল। আনিকা খান বেশ রেগে বললেন, তোর সাথে যে মেয়েটা এখন বসে আছে সেই মেয়েটার কাছে ফোনটা দে। হঠাৎ ওর মায়ের এমন কথায় আরিশ প্রথমত থতমত খেয়ে গেল। কিছুই বুঝে উঠতে পারল না। অবাক হয়ে বলল, এসব কি বলছো তুমি? আর এখানে মেয়ে আসবে কোথা থেকে? আমি জানি তোর সাথে এখন একটা মেয়ে আছে, যাকে ভার্সিটিতে গিয়ে চোখের জল মুছে দিয়েছিলি, তার কাছেই দে। আরিশ এবার বুঝতে পারল যে ওর আম্মু কি বোঝাতে চাইছে। বেশি কিছু আর না বলে হাতটা সাহেলের দিকে বাড়িয়ে দিয়ে ওর হাতে ফোনটা দিয়ে দিল। সাহেল ইশারা করে আরিশকে জিজ্ঞাসা করলো, আমাকে দিচ্ছিস কেন আন্টির ফোন? আরিশ জোরেই বলল, আম্মুর কথা বলতে চাই তাই। আমার সাথে? সাহেল ফোনটা কানে ধরতেই অপর দিকে আনিকা খান বেশ জাজালো কণ্ঠে বলে উঠলেন, কি বলে? তুমি আমার ছেলেকে বশ করেছ? আমার এত শান্ত শিষ্ট ছেলেটা তোমার মতো একটা মেয়ের পাল্লায় পড়লো কি করে? জানি আমার ছেলেটা কেমন বিগড়ে গেছে এখন, সব তোমার জন্যে। বলে আরও অনেক কিছুই সাহেলকে শোনাতে গেলেন। আরিশ আবার জোরে বলে উঠল, তোহার কথা বলছে আম্মু, তাই সব সত্যিটা বল। সাহেলের আরিশ কথাটা শুনেই হয়ে গেল। তারপরে আরিশের আম্মুকে সবটা জানালো। আরিশের মা এখন আরিশের সাথে বেশ শান্তভাবে কথা বলে কলটা কেটে দিলেন। ফোনটা হাতে নিয়ে আরিশ মনে মনে ভাবছে, ব্রিলিয়েন্ট অ্যান্ড এক্সপেক্টেড, এর জন্যেই তো এত ভালোবাসি বউ। ফোন রেখে আনিকা খান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমি জানতাম আমার ছেলে এমনটা কিছুতেই করতে পারে না। আরও অবাক হয়ে বলল, মানেটা কি? আরে ওটা ওর ফ্রেন্ড সাহেলের গার্লফ্রেন্ড। কথাটা শুনে আরও যেন আকাশ থেকে পড়ল, আর যেন কথাটা বিশ্বাস হলো না। তাই বলল, আন্টি মিথ্যা কথা বলছেন উনি, হয়তো শিখিয়ে দিয়েছেন, না হলে লোকের গার্লফ্রেন্ডের চোখের জল মুছতে যাবে কেন উনি? আরুর মা ধমক দিয়ে বললেন, আরিশ যখন বলেছে যে ওটা সাহেলের প্রেমিকা তখন তাই, তুই বেশি কথা বলিস না আর। দুইজনের এমন কর্মকাণ্ডে আরও যেন বোকা বনে গেল। মনে মনে আরিশকে এখন হাজারো গালাগালি দিচ্ছে। কত আশা নিয়ে ছবিগুলো তুলেছিল, সব কিছু মাঠে মারা গেল।
রাত 2টো। পড়াশোনা শেষ করে আরিশ মন দিয়ে ফটো ফ্রেমটাতে ছবিটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেয়ালের নির্ধারিত জায়গায় আটকালো। আরিশ মুচকি হেসে বলল, আর একটা ফ্রেম ফাঁকা আছে, তবে তা আমাদের দুজনের একসঙ্গে ছবি ছাড়া অসম্পূর্ণ, আর তার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে। এতটাই কাছে আসতে হবে যে যাতে আমার শরীরের সাথে তোমার শরীর মিশে যায়। এতটাই ভালোবেসে মুহূর্তটা তৈরি করতে হবে যাতে চাইলেও তুমি তা ভুলতে না পারো। যেদিন তোমার ভালোবাসা তুমি আমার কাছে প্রকাশ করবে, সেদিন ভালোবেসে তোমার কাছে টেনে তোমার ঠোঁট দুটোকে আলতো করে আমার ঠোঁট দুটো দিয়ে স্পর্শ করব। সেই ছবিটাই ফুটে উঠবে, হাজারো ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। যতই হোক, আমার একটাই মাত্র বউ। আর আজ সব কিছুর পানিশমেন্ট বিয়ের পরে সুদে আসলে উসুল করে নেব। বি রেডি ফর দ্যাট।